আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম আমাদের শত শত ভাই বোনদের অনুরোধের সেই টপিক নিয়ে, অর্থাৎ বিজ্ঞানের। দেখতেই পাচ্ছেন, না না আমি না, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছেন। স্যার মনে মনে ভাবতেছেন যে এই স্টুডেন্ট না জমলে আমি আসবো না, কমপক্ষে 1000 দ্রুত শেয়ার করে দিতে হবে। কারণ আমরা দেখতেই পাচ্ছেন বিজ্ঞানের কিন্তু এর আগের বছর কিন্তু বিজ্ঞানের কোনো কথা সিলেবাসে উল্লেখ ছিল না, তবু 3-4 মার্ক প্রশ্ন চলে আসতো। এবার বিজ্ঞানের কথা উল্লেখ আছে, আইসিটির কথা উল্লেখ আছে সিলেবাসের মধ্যে। এবার কিন্তু 6-7 মার্ক প্রশ্ন আসার সম্ভাবনা বেশ অনেকটাই রয়েছে। তো দেরি করার কোনো সুযোগ নাই। বিজ্ঞানে এক ক্লাসেই আমরা যতটুকু মানে গুরুত্বপূর্ণ সেটা স্যার কিন্তু পড়াই দিবেন ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই। এবং আরো গুড নিউজ হচ্ছে, আজকের ক্লাসে যদি পার্টিসিপেন্ট বেশি হয়, স্যার যদি খুশি হয়ে যায়, স্যার কিন্তু আইসিটির উপর একটা ক্লাস দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো সবাইকে শেয়ার করেছি, দ্রুত দ্রুত শেয়ার করে দিব, দ্রুত দ্রুত। শেয়ার না হলে কিন্তু স্যার সামনে আসবে না, শেয়ার না হলে স্যার সামনে আসবে না, শেয়ার না হলে কি স্যার সামনে আসবে না। দ্রুত শেয়ার করে দিব, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে খুবই অ্যামেজিং ঐতিহাসিক একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। এই জন্য যত দ্রুত সম্ভব আমরা কি করে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব। ওকে, অলরেডি আমাদের সাথে প্রায় 140 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আমার। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন খাদিজা আমাদের সাথে রয়েছেন কার্তিক রয়েছেন আমাদের সাথে, আনোয়ার রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু উম্মে সালমা রয়েছেন আমাদের সাথে, বগুড়ার ছোট্ট বন্ধু শহীদ আমাদের সাথে আরো রয়েছেন, আনোয়ারা। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। দেন ওকে 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 ওকে, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। কারণ যত দ্রুত আমরা যুক্ত হয়ে যাবো তত দ্রুতই কিন্তু স্যার ক্লাসটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই নাই, একদমই নাই। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিব। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, বিজ্ঞান, আমি আবার বলছি, বিজ্ঞানের ব্যাপারে সিলেবাসে উল্লেখ ছিল না এর আগের বছর সমূহে, তবু কিন্তু বিজ্ঞান থেকে 3-4 মার্ক প্রশ্ন চলে আসতো। এবার বিজ্ঞানের কথা উল্লেখ আছে সিলেবাসে, এবং আইসিটির কথাও কিন্তু উল্লেখ আছে। তো এবার আপনারা বুঝতে পারতেছেন, অনায়াসে কিন্তু এখানে থেকে 6-7 মার্ক কমন আসার সম্ভাবনা রয়েছে। সো বিজ্ঞানকে অবহেলা করার কোনো সুযোগ নাই। হইতে পারে আজকের এই বিজ্ঞান ক্লাস করে আপনি 5টা প্রশ্ন আনসার করতে পারলেন, ভালো হবে না ইনশাল্লাহ? অনেক ভালো হবে। আর স্যার কিন্তু অসাধারণ পড়ান এবং অনেক দিন ধরে পড়ান। তো সেই ক্ষেত্রে স্যারের প্রত্যেকটা কথা অনেক ওজন, এবং প্রত্যেকটা কথা হবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা হবে নোট করার মতো। এই জন্য খাতা কলম নিয়ে বসেন প্রত্যেকে, অবশ্যই নোট করবেন ইনশাল্লাহ। দ্রুত, আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন, শুরু করে দিব। একটু দ্রুত যুক্ত হয়ে যাব, আমরা কিন্তু শুরু করে দিব, দেরি করার সময় নাই। কারণ সামনে পরীক্ষা, এবং একটু পরে কিন্তু আবার জোহরের আজান দিয়ে দেবে। একটু দ্রুত করব আমরা, সবাই যুক্ত হয়ে গেলেই আমরা সাথে সাথে কিন্তু ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত। না, স্যার কিন্তু সামনে আসবে না, বলতেছে স্যার এত কম স্টুডেন্ট সামনে আসতে মন চাচ্ছে না। স্যার স্টুডেন্ট 1000 না হইলে স্যার আমার ভালো লাগে না। এই দেখেন, এই যে স্যারের কিন্তু অভ্যাস নেই, 1000-এর নিচে ক্লাস নিলে এ স্যারের কিন্তু মন খারাপ হয়ে যাবে। একটু দ্রুত যুক্ত হয়ে যাবো ভাই বোন আমার, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। সবাই দ্রুত যুক্ত হয়ে গেলে কিন্তু আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবাই কি রেডি প্রিয় ভাই বোন আমার? সবাই রেডি? 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত দ্রুত, একটু দ্রুত। স্যার রাগ করেন না, স্যার আসেন, আমাদের আসলে সকালবেলা তো, এই জন্য স্যার স্টুডেন্ট কম, রাতে হইলো স্যার 2-3 হাজার স্টুডেন্ট থাকতো। স্যার রাগ করেন না, থাক স্যার, আসেন আসেন স্যার। এ স্যার বলতেছে না স্যার এত কম স্টুডেন্ট শরম লাগে স্যার, এই এটা কোনো কথা? এত অল্প স্টুডেন্টের কিন্তু স্যারের মানে অভ্যাস নাই, বুঝছেন না ভাইয়া? একটু দ্রুত দ্রুত, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো ভাই বোন আমার, একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাব, একটু দ্রুত যুক্ত হয়ে যাব। হ্যাঁ, আজকে এক ক্লাসে আমরা কিন্তু বিজ্ঞানের যে পুরো সিলেবাস সেটা আমরা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হয়তো আজকের এই ক্লাস করে আল্লাহ চিন্তা আপনি অনেক মার্ক কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই। স্যার চলে আসেন ইনশাআল্লাহ, শুরু করে দেন, আমাদের ভাই বোনরা শেয়ার করে দিন ইনশাআল্লাহ। স্যার এই তো আলহামদুলিল্লাহ 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 স্যার। এই তো স্যার চলে আসেন ইনশাআল্লাহ, আমাদের ভাই বোনরা শেয়ার করে দিবে। না স্যার কোনোভাবে আসতে রাজি না, শেয়ার না হলে আসবে না। আরে আমি পড়ছি বিপদের দেশটার মধ্যে, আপনারাও শেয়ার করেন না, আবার এদিকে স্যারও। ভাই একটু দ্রুত শেয়ার করে দেই। বিজ্ঞান অবহেলা করা যাবে না ভাইয়া, বিজ্ঞান 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 কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই। এবার সিলেবাসে বিজ্ঞানের কথা উল্লেখ আছে, আইসিটির কথা উল্লেখ আছে, এখান থেকে কিন্তু 6-7 মার্ক কমন আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য অবহেলা করার কি সুযোগ আছে প্রিয় ভাই বোন আমার? একদমই নাই, একদমই নাই। দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিব। কমপক্ষে 500 ভাই বোন আসলে আমরা লাইভটা শুরু করে দিব। এই যে 400 হয়ে গেছে, দেখছেন? 410, দ্রুত আর একটু শেয়ার করে দেন। কমপক্ষে 500 ভাই বোন আসলে আমরা লাইভ শুরু করে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 5 ডান 5 ডান 5 ডান। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, হলো। এই যে আমাদের শিবলব রয় শিবু ভাই বলেছেন, প্রশ্ন কি স্যার রিপিট হয়?
প্রশ্ন সারা জীবন রিপিট হয়, কিয়ামত পর্যন্ত রিপিট হবে। স্যার বুঝলাম না, কেমনে সম্ভব? প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন কি হুবহু গত বছর আসছে রহিম ইজ এ গুড বয়, গত বছর আসছে রহিম ইজ এ গুড বয়, তো আপনার কি ধারণা যে এই বছরও রহিম ইজ এ গুড বয় আসতে হবে, এটা দরকার আছে? না, তো নামটা চেঞ্জ হয়ে যাবে, এবার করিম, এবার আসবে করিম ইজ এ গুড বয়। অর্থাৎ প্রশ্ন রিপিট হওয়া বলতে টপিকগুলো রিপিট হয় কিয়ামত পর্যন্ত। মনে করেন যে নাউন থেকে প্রশ্ন আসবে, সমাজ থেকে প্রশ্ন আসবে, কারক থেকে প্রশ্ন আসবে, বীজগণিত থেকে প্রশ্ন আসবে, তাই না বলেন? অর্থাৎ টপিক তো রিপিট হয়। এই টপিকটা ভালো মতো বুঝতে পারলে তো আপনি অটো পারবেন। আর আমরা প্রত্যেকটা প্রশ্ন যেহেতু ব্যাখ্যা করে করে পড়াই, একটা টপিক প্রশ্ন পড়ানো মানে একটা টপিকের রিপ্রেজেন্ট করে। ঠিক আছে স্যার, আসেন ইনশাল্লাহ। 500 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্যার স্যার চলে আসেন, আমাদের ভাই বোনরা শেয়ার করে দিবে স্যার, সবাই শেয়ার করে দিবে স্যার। চলে আসেন স্যার, আর রাগ করেন না স্যার, চলে আসেন ইনশাল্লাহ স্যার। এই তো 500 হয়ে গেছে, গুড, 500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 500 কি হয়ে গেছে, 500 হয়ে গেছে, 500 হয়ে গেছে। ওকে স্যার, শুরু করে দিন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাইদুল স্যারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ আপনাদেরকে যারা আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। আজকে আমরা একটা লাইভ ক্লাস নিতে চলেছি, আমরা একটা লাইভ সেশন নিব। আমাদের লাইভ সেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা খুব গুরুত্ব সহকারে ক্লাসটা করবেন। এবং এই ক্লাসটাতে আপনার প্রাইমারির যে প্রাইমারি এক্সামে যে কোশ্চেনগুলো আসে, কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এই কোশ্চেন প্যাটার্নে আপনার কি কি হতে পারে, এই কোশ্চেন প্যাটার্নে কি কি কোশ্চেনগুলো হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিগত সালের প্রশ্নগুলো যেমন হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো সাজেশন দেওয়ার জন্য। এটা একটা সাজেশনমূলক ক্লাস। আপনারা জানেন সাইদুল স্যার আপনাদেরকে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন। সো আপনাদের একটা সেবামূলক ক্লাস, জাস্ট একটা সেবামূলক ক্লাস যাতে আপনাদের ভালো হয়। আর আপনারা সাইদুল স্যারের জন্য দোয়া করবেন, স্যার অনেকদিন ধরে আপনাদের সাথে আছেন। তো আশা করি যারা এখনো পর্যন্ত শেয়ার দেন না তারা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন। তো আসেন আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। সবাই একটু শেয়ার দিবেন। আমরা একটু খেয়াল করেন, আমাদের প্রথম প্রশ্ন, আমরা আজকে কোশ্চেন সাজেশন মূলক ক্লাস করব, কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই পড়ালেখা করি এরকম যে সারাক্ষণ বই পড়ি, বই পড়ে যাই, বই পড়ে আমরা আসলে চেষ্টা করি যে অন্তত সবগুলো মুখস্থ করে ফেলার জন্য। বিজ্ঞান আসলে বোঝার বিষয়। বিজ্ঞান আপনি বুঝবেন, প্রথমত কথা বিজ্ঞান বুঝবেন, বিজ্ঞান বোঝার পরে আপনি সেই বিজ্ঞানটা বুঝে সুন্দর করে আপনি আনসার করার চেষ্টা করবেন। তো আসেন আমরা প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, দেখেন এখানে বলছে বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম কোন দেশে। আইনস্টাইনের জন্মটা কোন দেশে একটু খেয়াল করেন। বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে আমরা জানি, বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছেন একজন গণিতবিদ ছিলেন, একই সাথে একজন পদার্থবিদ। তো এই বিজ্ঞানী আইনস্টাইন আপনার অনেকগুলো বিষয় নিয়ে গবেষণা করছেন। এই আইনস্টাইনের গবেষণার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হলো গবেষণা, সেটা হচ্ছে আপনার ভর শক্তি সমীকরণ, যেটা আমরা জানি। সো এটা হচ্ছে ইজিক্যাল টু এমসি স্কোয়ার। আমরা জানি ইজিক্যাল টু কি, এমসি স্কোয়ার। তো একটু খেয়াল করবেন, বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম কোন দেশে। বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম কি রাশিয়াতে, না জন্ম জার্মানিতে, আমেরিকাতে, না কানাডাতে? আমরা দেখবো সঠিক উত্তরটা কোনটা। সঠিক উত্তরটা হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হচ্ছে আপনার রাশিয়াতে জন্ম বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হচ্ছে কোথায়? জন্ম হচ্ছে জার্মানিতে। বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম জার্মানিতে। জার্মান একজন গণিতবিদ বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হচ্ছে জার্মানিতে। জার্মান একজন গণিতবিদ বিজ্ঞানী আইনস্টাইন। সো বিজ্ঞানী আইনস্টাইন জন্মগ্রহণ করেন হচ্ছে জার্মানিতে এবং পরবর্তীতে তিনি আমেরিকায় শিফট হন। বিজ্ঞানী আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং দেন পরবর্তীতে তিনি শিফট হন কোথায়? তিনি শিফট হন হচ্ছে আমেরিকাতে। তো আমরা যারা জয়েন করেছি এই মুহূর্তে প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ, সিলেট থেকে জয়েন করেছেন আমাদের সাথে একজন, ধন্যবাদ। সিলেট থেকে যিনি জয়েন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ডটা কি আসলে শোনা যাচ্ছে? কম আছে এখন? আচ্ছা, ধন্যবাদ। অনেকে উত্তর করেছেন। তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের একটা সূত্র পাইলাম আমরা। বিজ্ঞানী আইনস্টাইনের একটা সূত্র হচ্ছে ইজিক্যাল টু এমসি স্কোয়ার। আর বিজ্ঞানী আইনস্টাইনকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের জনক।
আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে কে? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হলো বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে কে? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। আধুনিক যে পদার্থবিদ্যা, আধুনিক পদার্থবিদ্যার জনককে বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। একটু খেয়াল করেন, আইনস্টাইন আমাদের যে সূত্রটা দিচ্ছেন ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার, এই ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার হচ্ছে আইনস্টাইনের গুরুত্বপূর্ণ একটা সূত্র। আইনস্টাইনের একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার। পরীক্ষাতে প্রশ্ন আসে যে ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার কার সূত্র? হ্যাঁ, ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার হচ্ছে আইনস্টাইনের সূত্র। আইনস্টাইনের সূত্র, এই আইনস্টাইনের এই সূত্রটাকে বলা হয় আপেক্ষিকতার সূত্র। খেয়াল করেন, বলা হয় কি? আপেক্ষিকতার সূত্র। আইনস্টাইনের এই সূত্রটাকে বলা হয় কি? আপেক্ষিকতার সূত্র বা কি ভর শক্তি সমীকরণ। ভর শক্তি সমীকরণ, ভর শক্তি সমীকরণ ইজিক্যাল টু আপনার হচ্ছে এমসি স্কয়ার। এটাকে বলা হয় আপেক্ষিকতার সূত্র বা ভর শক্তি সমীকরণ। এই সূত্রটার একটা নাম আছে, সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি, এই সূত্রটার আরেকটা নাম কি? এই সূত্রটার আরেকটা নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি এই সূত্রটার আরেকটা নাম। তাহলে ইজিক্যাল টু এমসি স্কোয়ার আপেক্ষিকতার সূত্র বা ভর শক্তি সমীকরণ, আর এই ভর শক্তি সমীকরণের আরেকটা নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। তাহলে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে যে থিওরি অফ রিলেটিভিটি কার সূত্র? একটু খেয়াল করেন, এই যে কিছুক্ষণ আগে আপনারা একজন বলছিলেন যে আসলে প্রশ্ন রিপিট হয় কিনা। হ্যাঁ, সাইদুল স্যার বলছিলেন যে গতবার এসছে করিম, এবার আপনাকে রহিম দিয়ে আসবে। দেখেন এই প্রশ্নটাই কতবার এসছে এবং কতবার ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। একটু খেয়াল করেন, পরীক্ষাতে প্রশ্ন এসছে যে আইনস্টাইনের সূত্র কি? আইনস্টাইনের সূত্র প্রথম গাণিতিক সমীকরণে ইজিক্যাল টু এমসি স্কয়ার। ঠিক তার পরের বছরের সূত্র আসছে থিওরি অফ রিলেটিভিটির জনককে? থিওরি অফ রিলেটিভিটির জনক হচ্ছে আইনস্টাইন। এর পরের বছরই প্রশ্ন আসছে যে আইনস্টাইন নোবেল পুরস্কার পান কত সালে? তাহলে একটু শুনি, আইনস্টাইন নোবেল পুরস্কার পান হচ্ছে 1921 সালে। 1921 সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পান। আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পাইছেন ভাই? আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছেন 1905 সালে। 1905 সালে তিনি একটা সূত্র দিছিলেন যার নাম হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। কি নাম? ফটো তড়িৎ ক্রিয়া। 1905 সালে তিনি একটা সূত্র দিছিলেন, নাম কি তার? ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া দিছিলেন 1905 সালে, তার একটা সূত্র, বিখ্যাত একটা সূত্র ফটো তড়িৎ ক্রিয়া। এই যে ফটো তড়িৎ ক্রিয়া, এই ফটো তড়িৎ ক্রিয়া তিনি দিছিলেন, যেটার ইংরেজি নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে 1905 সালে তিনি এই সূত্রটা দিয়েছিলেন এবং পরবর্তীতে ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে 1921 সালে তিনি নোবেল পুরস্কার পাইছেন। তাহলে তিনটা বিষয় আইনস্টাইন থেকে আমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবো। প্রথমত কথা, আইনস্টাইনের জন্ম হচ্ছে জার্মানিতে। আর এই যে জার্মানিতে জন্ম আইনস্টাইনের, আইনস্টাইন 1905-এ দিয়েছেন একটা থিওরি যার নাম হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এই যে ইজিক্যাল টু এমসি স্কয়ার, এটাও কিন্তু 1905-এ তিনি দিছিলেন। 1905-এ তিনি দিছিলেন এই সূত্রটা, ইজিক্যাল টু এমসি স্কয়ার বা আপেক্ষিকতার সূত্র। এই ইজিক্যাল টু এমসি স্কয়ার বা আপেক্ষিকতার সূত্র, এইটার জন্য তিনি নোবেল পুরস্কার পাইছিলেন এবং এই নোবেল পুরস্কার পান তিনি 1921 সালে। তাহলে আইনস্টাইন থেকে এই সূত্রগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, ফটো তড়িৎ ক্রিয়া দিচ্ছেন 1905 সালে, ঠিক আছে। 1921-এ তিনি নোবেল পান। 1921-এ তিনি হচ্ছে নোবেল পান হচ্ছে 1921 সালে। 1921 সালে নোবেল পুরস্কার পান। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। নোবেল পুরস্কার পাইছে কত সালে? নোবেল পুরস্কার পাইছে 1921 সালে থিওরি অফ রিলেটিভিটির জন্য, আর 1905-এ তিনি দিচ্ছেন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকে আমরা সাজেশন মূলক একটা ক্লাস করতে চলেছি, যেই প্রশ্নগুলো আসলে আপনাদের পরীক্ষাতে আসতে পারে। তো আপনারা জানেন সাইদুল স্যার আপনাদের সেবামূলক কাজ করে থাকে। তো সেবামূলক কাজের একটা অফার সাইদুল স্যার আজকে দিয়েছে, সেটা হচ্ছে যে একটা সাজেশন আপনাদের জন্য সাইদুল স্যার রেখেছে এবং এই সাজেশনের জন্য আপনাদের উনি একেবারেই নামমাত্র একটা অফারে উনি দিচ্ছে, সেটা আপনারা জানেন, উপরে লেখা আছে দেখেন। লাইভ চলাকালীন সময়ে মাত্র 399 টাকা আপনারা ভর্তি হতে পারবেন, আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু ভাই 1200 টাকা, ঠিক আছে। সো যারা চান, এই মুহূর্তে যারা চান লাইভে থেকেই আপনি অন্য একটা ফোনে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারটা, এই পুরো নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা একটু খেয়াল করবেন। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি চান যে অন্তত আপনার যে আর এক সপ্তাহ পরে যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা ভালো করতে। সাজেশনটা খুবই শর্ট সাজেশন। আপনাকে সাজেশনটা আজকে ভর্তি হলে আজকে পাঠিয়ে দেওয়া হবে, কালকে হাতে পেয়ে যাবেন। একদিনে পড়েই আপনি পড়ে ফেলতে পারবেন, আর আশা করা যায় এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কমন আসবে। সো আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন,
পারমাণবিক বোমার জনককে, পারমাণবিক বোমার জনককে বলেন তো, যারা এই মুহূর্তে লাইভে আছেন আনসার করবেন। পারমাণবিক বোমার জনককে বা পারমাণবিক বোমার পারমাণবিক আচ্ছা, পিডিএফ এর কথা বলছেন। পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিতে পারে এখন ভর্তি হলে, এখন ইনস্ট্যান্ট পিডিএফ তো আমরা জানি, পিডিএফ উইদিন 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে পিডিএফ চলে যাবে। হ্যাঁ ভর্তি হলে এখনই পেয়ে যাবেন, পিডিএফ তো এখনই পেয়ে যাবেন। আর সাজেশনটা আপনারা হয়তো বা 1-2 দিন সময় লাগতে পারে, পিডিএফ তো এখনই পেয়ে যাবেন। শুধু পিডিএফই পাবেন, হ্যাঁ পিডিএফই পাবেন, পিডিএফ এখন পেয়ে যাবেন। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই পেয়ে যাবেন। ওকে, অনেক উত্তর করছেন যে এই মুহূর্তে যে আমাদের হলো পারমাণবিক বোমার জনককে, পারমাণবিক বোমার জনক আমরা জানি, পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহাইমার। ঠিক আছে, ওপেনহাইমার। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে পারমাণবিক বোমা থেকে আরেকটা প্রশ্ন আসে। এই যে পারমাণবিক শক্তি, খেয়াল করেন, পারমাণবিক শক্তি, এই পারমাণবিক শক্তি পাওয়া যায় দুইটা প্রক্রিয়ায়। একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, ফিউশন প্রক্রিয়া, আর একটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, আর একটা হলো কি ফিশন প্রক্রিয়া। একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, একটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। তো পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা, পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছে ওপেনহাইমার, আমরা জানলাম। আর পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি পাওয়া যায় আপনার দুইটা প্রক্রিয়ায়, পারমাণবিক শক্তি পাওয়া যায় দুইটা প্রক্রিয়ায়। সাজেশন কবে পাবেন একজন জিজ্ঞেস করেছেন, সাজেশন এখন ভর্তি হলে এখনই পাবেন, সাজেশন এখন ভর্তি হলে এখনই পাবেন। আপনি আপনার একটা মেইল নাম্বার দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, মেইল হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিবে, সাথে সাথে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছে ওপেনহাইমার, আমরা বলছি। আর পারমাণবিক শক্তি পাওয়া যায় দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, একটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। একটা ফিউশন প্রক্রিয়া আর একটা হলো ফিশন প্রক্রিয়া। ফিউশন প্রক্রিয়া পাওয়া যায় এটা, আর হলো ফিশন প্রক্রিয়া পাওয়া যায়। এখন এই ফিউশন প্রক্রিয়াটা কি? হোয়াট ইজ ফিউশন প্রক্রিয়া? একটু খেয়াল করেন। ফিউশন প্রক্রিয়া হচ্ছে আপনার বৃহৎ যে পরমাণু, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে বৃহৎ পরমাণু তৈরি করে। কি করে? বৃহৎ পরমাণু তৈরি করে। ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে কি করে? তারা বৃহৎ পরমাণু তৈরি করে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে বৃহৎ পরমাণু তৈরি করে। ঠিক আছে, বৃহৎ পরমাণু তৈরি করে। এই যে বৃহৎ পরমাণু তৈরি করছে, এই বৃহৎ পরমাণু তৈরি করার প্রক্রিয়া, এটার নাম হচ্ছে ফিউশন। যেমন ধরেন হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে? হিলিয়াম তৈরি করে, এবং সাথে নিউট্রন তৈরি হয় এবং শক্তি তৈরি হয়। এই প্রক্রিয়ার নাম কি? ফিউশন প্রক্রিয়া। আচ্ছা, একজন অনুরোধ করছেন, স্যার এই মাত্র আসলাম, আগেরটা একটু বলবেন। একটু খেয়াল করেন, আমরা আগে বলছি হচ্ছে এই যে পারমাণবিক বোমার আবিষ্কারক, এটা দ্বিতীয় প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নটা আমরা সলিউশন করে এসেছি। পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছে ওপেনহাইমার। আমরা বলছি পারমাণু শক্তি পাওয়া যায় দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, একটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। এরপরে যেটা আমরা বলছি যে ফিউশন প্রক্রিয়াটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে বৃহৎ পরমাণু তৈরি করে, তার নাম হচ্ছে ফিউশন প্রক্রিয়া। আর ফিশন প্রক্রিয়া কি? বৃহৎ পরমাণুর ভাঙন, বৃহৎ পরমাণুর ভাঙন। বৃহৎ পরমাণু যে ভাঙে, খেয়াল করেন, বৃহৎ পরমাণু কি করে? ভাঙে। বৃহৎ পরমাণুর ভাঙন, বৃহৎ পরমাণু যখন ভাঙে, ভেঙে যখন ক্ষুদ্র পরমাণু তৈরি করে, বৃহৎ পরমাণু ভাঙে, ভেঙে যখন ক্ষুদ্র পরমাণু তৈরি করে, তখন সেটাকে বলি আমরা ফিশন। যেমন ধরেন ইউরেনিয়াম ভাঙে, নিউট্রনের আঘাতে ইউরেনিয়াম কি হয়? ইউরেনিয়াম ভাঙে, তৈরি হয় কি? বেরিয়াম। তৈরি হয় বেরিয়াম, আর হচ্ছে বেরিয়াম আর হলো ক্রিপ্টন, তৈরি হয় হচ্ছে বেরিয়াম, বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হয়, বেরিয়াম তৈরি হয় আর হলো ক্রিপ্টন তৈরি হয়। সাথে হচ্ছে তৈরি হয় নিউট্রন, সাথে তৈরি হয় কি? নিউট্রন। 3 অণু নিউট্রন তৈরি হয় এবং শক্তি তৈরি হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলছি আমরা? এই প্রক্রিয়াকে বলছি আমরা হলো ফিশন প্রক্রিয়া। আর এই যে ফিশন প্রক্রিয়া, এই ফিশন প্রক্রিয়ায় তৈরি হয় পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ফিশন প্রক্রিয়া। আর এই ফিউশন প্রক্রিয়া তৈরি হয় হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা। ফিশন প্রক্রিয়া তৈরি হয় কি? হাইড্রোজেন বোমা। তাহলে আশা করি বুঝতে পারছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে তৈরি হয় ফিউশন প্রক্রিয়া। আর বৃহৎ পরমাণু ভাঙে, বৃহৎ পরমাণু ভেঙে তৈরি হয় যে ভাঙনের যে প্রক্রিয়া, তার নাম হলো ফিশন। এটার নাম হচ্ছে ফিশন, আর এটা বলছি আমরা ফিউশন। এই ফিউশন প্রক্রিয়া তৈরি হয় কি? হাইড্রোজেন বোমা। ফিউশন প্রক্রিয়া তৈরি হয় কি? হাইড্রোজেন বোমা। আর পারমাণবিক বোমা তৈরি হয় কোন প্রক্রিয়ায়? পারমাণবিক বোমা তৈরি হয় হচ্ছে ফিশন প্রক্রিয়ায়।
তাহলে দেখেন এই যে পারমাণবিক বিশ্লেষণ বা পারমাণবিক যে হচ্ছে আপনার বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানলাম। সেটা হচ্ছে পারমাণবিক বোমার যে জনক, পারমাণবিক বোমার জনক ওপেনহাইমার, আমরা বলছি পারমাণবিক বোমার জনক। আর হচ্ছে আপনার হলো এই যে পারমাণবিক বোমা তৈরি হয় হলো ফিশন প্রক্রিয়ায়, আর ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয় হচ্ছে আপনার হলো এই হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা তৈরি হয় কি ফিউশন প্রক্রিয়ায়। হাইড্রোজেন বোমা তৈরি হয় কি প্রক্রিয়ায়? ফিউশন প্রক্রিয়ায়। ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয় হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা তৈরি হয় ফিউশন প্রক্রিয়ায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে পারমাণবিক এই যে বিষয়গুলো, পারমাণবিক বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো। সেটা হচ্ছে পারমাণবিক বোমার জনককে ওপেনহাইমার। ওপেনহাইমার ম্যানহাটন প্রজেক্টের প্রধান যে আপনার বিজ্ঞানী ছিলেন ওপেনহাইমার। এই ওপেনহাইমার মূলত হচ্ছে আপনার পারমাণবিক বোমা আবিষ্কার করছেন, আর এই পারমাণবিক বোমার প্রধান প্রজেক্টের দায়িত্বে ছিলেন ওপেনহাইমার, তাই তাকে আমরা পারমাণবিক বোমার জনক বলছি। আর হাইড্রোজেন বোমা তৈরি হয় হচ্ছে ফিউশন প্রক্রিয়ায়, পারমাণবিক বোমা তৈরি হয় ফিশন প্রক্রিয়ায়। ঠিক আছে, আর দুইটা কথা আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে আর দুইটা কথা একটু আমরা মনে রাখবো, সেটা মনে রাখবেন হলো এই যে ফিউশন প্রক্রিয়া। ফিউশন প্রক্রিয়া, এই ফিউশন প্রক্রিয়া কোথায় হয়? ফিউশন প্রক্রিয়া সূর্যে দেখা যায়। কোথায় দেখা যায়? সূর্যে দেখা যায়। ফিউশন প্রক্রিয়া কোথায় দেখা যায়? সূর্যে দেখা যায়। আরেকটা বিষয় মনে রাখবেন যে ফিশন প্রক্রিয়া, ফিশন প্রক্রিয়া, ফিশন প্রক্রিয়া কোথায় দেখা যায়? ফিশন প্রক্রিয়া দেখা যায় হচ্ছে হলো আপনার পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে দেখা যায় কি ফিশন প্রক্রিয়া। তাহলে কয়েকটা বিষয় আমরা মনে রাখবো। সেটা হচ্ছে যে পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহাইমার। ওপেনহাইমার কে? পারমাণবিক বোমার জনক, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা, ফিউশন প্রক্রিয়া হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর একত্রীকরণ। ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্রিত হয়, একত্রিত হয়ে ফিউশন প্রক্রিয়া তৈরি করে। ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর একত্রীকরণ, তার নাম হচ্ছে কি ফিউশন প্রক্রিয়া। বৃহৎ পরমাণুর ভাঙন, তার নাম কি ফিশন প্রক্রিয়া। এরপরে খেয়াল করেন, সূর্যে দেখা যায় আপনার ফিউশন প্রক্রিয়া, আর পারমাণবিক চুল্লিতে দেখা যায় হচ্ছে ফিশন প্রক্রিয়া। হাইড্রোজেন বোমা তৈরি হয় ফিউশন প্রক্রিয়ায়, আর ফিশন প্রক্রিয়ায় তৈরি হয় হচ্ছে আপনার পারমাণবিক বোমা। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসছে। আমরা বিভিন্ন পরীক্ষার এই প্রশ্নগুলো আমরা মনে রাখবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আশা করি আপনারা সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আমরা নেক্সট যে নেক্সট প্রশ্নে চলে যাব। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের আজকের যে অফারটা, সেটা আমরা আবার একটু রিপিট করব। সেটা হচ্ছে আজকে আমাদের একটা সাজেশনমূলক ক্লাস চলতেছে। আপনাদের জন্য একটা সাজেশন আছে, জাস্ট একটা সাজেশন আছে। সাজেশনটার অফার প্রাইস হচ্ছে এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় 399 টাকা, লাইভ শেষ হওয়ার পরে 1200 টাকা। সো দ্যাট আপনারা যারা সাজেশনটা নিতে চান, উপরে যে ফোন নাম্বারে একটু ফোন করবেন। ফোন করে আপনার ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, তাহলে আপনাকে দিয়ে দিবে সাজেশনটা। ঠিক আছে, ওকে। আসেন, বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার পান কে? বলেন তো এই পুরস্কার উত্তরটা কি হবে? বিজ্ঞানে নোবেল পুরস্কার পান, 2বার নোবেল পুরস্কার পাইছেন কে? বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার পাইছেন কে? অনেক বিজ্ঞানী আছে যারা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাইছেন, তার এর মধ্যে একজন বিজ্ঞানী যিনি 2বার নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে। ঠিক আছে, তো তিনি কে? বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? 2বার কে নোবেল পুরস্কার পান? অনেক উত্তর করতেছেন, আশা করি উত্তর করবেন। আর আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন দিবেন, আপনাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিবেন। আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিলে আশা করি আপনার ফ্রেন্ডসরাও আপনার হচ্ছে বুঝতে পারবে এবং তারা জয়েন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। অনেকে বলছেন, তাহলে আমরা উত্তরটা বলে দিই এবং তারপরে আমরা তার সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। বিজ্ঞানে নোবেল পুরস্কার পান 2বার হচ্ছে মাদাম কুরি। মাদাম কুরি বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার পান। বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার পাইছেন মাদাম কুরি। এই যে মাদাম কুরি, খেয়াল করেন, মাদাম কুরি তিনি হচ্ছেন পোল্যান্ডের একজন বিজ্ঞানী। পোল্যান্ড, মাদাম কুরি কি? পোল্যান্ডের একজন বিজ্ঞানী। পোল্যান্ডের একজন বিজ্ঞানী হচ্ছে কে? মাদাম কুরি। মাদাম কুরি হচ্ছে পোল্যান্ডের একজন বিজ্ঞানী। তিনি একজন রসায়নবিদ। প্রথমত কি? একজন রসায়নবিদ, একই সাথে একজন হচ্ছে পদার্থবিদ। তিনি একজন রসায়নবিদ এবং একজন পদার্থবিদ। তাহলে মাদাম কুরি একজন পদার্থবিদ, একজন রসায়নবিদ। তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে পোল্যান্ডে। এই যে মাদাম কুরির একজন স্বামী ছিলেন, যিনিও একজন বিজ্ঞানী। মাদাম কুরির স্বামী, তার নাম কি? পিয়েরে কুরি। পিয়েরে কুরি।
তাহলে মাদাম কুরি এবং তার স্বামী একই সাথে গবেষণা করতেন। মাদাম কুরি একজন পোল্যান্ডের বিজ্ঞানী, তিনি একজন পদার্থবিদ এবং রসায়নবিদ, একই সাথে একজন পদার্থবিদ এবং রসায়নবিদ ছিলেন। তো মাদাম কুরি গবেষণা করতেন সাধারণত তেজস্ক্রিয় পদার্থ নিয়ে আর তেজস্ক্রিয়তা নিয়ে, তেজস্ক্রিয়তা নিয়ে মাদাম কুরি গবেষণা করতেন। সো এই যে মাদাম কুরি গবেষণা করতেন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে, তেজস্ক্রিয়তা নিয়ে, তো মাদাম কুরির এই যে গবেষণা, এই গবেষণাতে মাদাম কুরি তার স্বামী পিয়েরে কুরি, মাদাম কুরি তার স্বামী পিয়েরে কুরি এবং আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে হেনরি বেকরেল, আরেকজন বিজ্ঞানী তার নাম কি, হেনরি বেকরেল। এনারা যৌথভাবে 1898 সালে একটা গবেষণা করেন এবং গবেষণা করার পরে এনারা একটা তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন যার নাম থোরিয়াম। 1898 সালে মাদাম কুরি, স্বামী পিয়েরে কুরি এবং হেনরি বেকরেল যৌথভাবে গবেষণা করে একটা আপনার তেজস্ক্রিয় মৌলিক পদার্থ আবিষ্কার করেন যার নাম হচ্ছে থোরিয়াম। এই থোরিয়াম আবিষ্কার করার জন্য 1903 সালে তারা নোবেল পুরস্কার পান। 1903 সালে তারা নোবেল প্রাইজ পান। 1903 সালে তারা নোবেল প্রাইজ পান প্রথম এই থোরিয়াম আবিষ্কারের জন্য। তাহলে থোরিয়াম আবিষ্কারের জন্য তিনি প্রথম নোবেল প্রাইজ পান 1903 সালে। যেহেতু আমাদের প্রশ্নটা বলছি আমরা মাদাম কুরি 2 বার নোবেল প্রাইজ পান, কবে কি বৃত্তান্ত এটা আগে জানি আমরা আগে। তাহলে নোবেল প্রাইজ পেলেন প্রথম হচ্ছে কত সালে, 1903 সালে। কি আবিষ্কারের জন্য? থোরিয়াম আবিষ্কার। থোরিয়াম কি? থোরিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। কত সালে? 1898 সালে মাদাম কুরি, তার স্বামী পিয়েরে কুরি এবং হেনরি বেকরেল থোরিয়াম আবিষ্কার করেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার 1898 সালে মাদাম কুরি নিজে গবেষণা করেন। এবং নিজে গবেষণা করে তিনি আবিষ্কার করেন রেডিয়াম। খেয়াল করেন, কি আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেন। এবং এই রেডিয়াম যে তিনি আবিষ্কার করছেন, এই রেডিয়াম আবিষ্কার করার ফলে তিনি হচ্ছে নোবেল প্রাইজ পাইছেন। কত সালে নোবেল প্রাইজ পাইছেন? তিনি নোবেল প্রাইজ পাইছেন হচ্ছে 1911 সালে। 1911 সালে তিনি নোবেল প্রাইজ পাইছেন। তাহলে 1911 সালে তিনি নোবেল প্রাইজ পান মাদাম কুরি। কত সালে? 1898 সালে। 1898 সালে মাদাম কুরি আবার নোবেল প্রাইজ পাইছেন এই রেডিয়াম আবিষ্কারের জন্য। ঠিক আছে, সো এইটা বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো। 1898 সালে তিনি হচ্ছেন একটা নোবেল প্রাইজ পাইছেন থোরিয়াম আবিষ্কারের জন্য। এবং হচ্ছে 1898 সালে আবার গবেষণা করছেন রেডিয়াম আবিষ্কারের জন্য, তিনি নোবেল প্রাইজ পাইছেন। তাহলে মাদাম কুরি একজন বিজ্ঞানী, তিনি 2 বার নোবেল পুরস্কার পাইছেন। ঠিক আছে, না মাদাম কুরি মহিলাই। ঠিক আছে, মাদাম কুরি মহিলাই, ওনার স্বামী একজন, তার নাম হচ্ছে পিয়েরে কুরি। ঠিক আছে, মাদাম কুরি একজন মহিলা, সুন্দরী মহিলা মাদাম কুরি। ঠিক আছে, মাদাম কুরির চেহারা অনেক সুন্দর ছিল। আপনি নেটে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে মাদাম কুরির চেহারা কত সুন্দর ছিল। আমাদের মেয়েদের চেয়ে অনেক সুন্দর চেহারা মাদাম কুরি। মাদাম কুরির একটা মেয়েও ছিল। মাদাম কুরির মেয়েও হচ্ছে একজন বিজ্ঞানী। ইতিহাসে একটা পরিবার, যে পরিবারের সবাই বিজ্ঞানী, মাদাম কুরির স্বামী এবং তার মেয়ে সবাই হচ্ছে সুন্দরী। ঠিক আছে, হ্যাঁ। 1898 সালে তিনি আবার রেডিয়াম আবিষ্কার করছেন। 1898-তে রেডিয়াম আবিষ্কার করছেন এবং 1898 সালে আবার হচ্ছে আপনার এই 3 জন গবেষণা করে তারা থোরিয়াম আবিষ্কার করছে। মূলত এইগুলো কারণে আপনার হচ্ছে হলো এই মাদাম কুরি নোবেল পুরস্কার পাইছেন। ঠিক আছে, আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে খেয়াল করেন, জুল কিসের একক? উত্তর করেন তো, জুল কিসের একক? এই যে আমরা বললাম জুল, আচ্ছা, জুল কিসের একক একটু বলবেন, কাইন্ডলি বলবেন, জুল কিসের একক? জুল কিসের একক? কাইন্ডলি একটু বলবেন আমাদের, জুল হচ্ছে কিসের একক? জুল কিসের একক? কাজের একক, ক্ষমতার একক, শক্তির একক, তাপের একক? জুল কিসের একক? কাজের একক, ক্ষমতার একক, শক্তির একক, তাপের একক। আমি আজকে আপনাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করতেছি, এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিভিন্ন সময় পরীক্ষাতে প্রশ্ন এসছে। এই প্রশ্নগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই প্রশ্নগুলো সাজেশনমূলক একটা আমাদের কাজ, এটা একটা সেবামূলক কাজ, আপনারা জানেন। তো সাইদুল স্যার আপনাদের জন্য বিশেষ একটা সাজেশন রেখেছেন, আপনারা সাজেশন চাইলে নিতে পারেন। উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বার একটু ফোন করবেন কাইন্ডলি, নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। লাইভ চলাকালীন সময় একটু ফোন দিবেন কাইন্ডলি, লাইভ চলাকালীন সময় ফোন দিবেন। লাইভ চলাকালীন সময় ফোন দিলে আপনাদের বিশেষ অফারে আপনারা পেয়ে যাবেন। ওকে,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলছেন যে এটা কি জুল হচ্ছে কিসের একক? জুল হচ্ছে কাজের একক, কাজের একক হচ্ছে জুল। এবার একটু খেয়াল করেন, আমরা এখানে কাজের একক বলছি জুল, আরেকটা এই বিষয়ের একক আছে, সেটা হচ্ছে তাপের একক জুল। ঠিক আছে, আরেকটা আছে কিন্তু, আরেকটা হচ্ছে শক্তির এককও কিন্তু জুল। ঠিক আছে, শক্তির একক কি? জুল। তাহলে দেখেন তিনটার এককই হচ্ছে জুল, কাজের একক জুল, তাপের একক জুল, শক্তির একক জুল। তাহলে আমি উত্তর করব কি? উত্তর করবেন হচ্ছে ক, অপশন ক উত্তর করবেন। উত্তর করবেন হচ্ছে অপশন ক। কেন উত্তর ক অপশন করবেন? খেয়াল করেন যে আমাদের ক নম্বরে আমরা উত্তর পেয়ে গেছি, আমাদের গ আর ঘতে যাওয়া লাগে নাই, গ আর ঘতে যাওয়া লাগে নাই। কিন্তু দেখেন যদি এখানে ক্ষমতা না থাকতো, খেয়াল করেন, ক্ষমতা না থাকতো আর তিনটা থাকতো এবং পরে যদি সবগুলো থাকতো, তাহলে উত্তর হতো কি? সবগুলো। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা আমি দিছি আপনার হচ্ছে অন্য কারণে। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা আমি দিচ্ছি হচ্ছে একটা অন্যরকম কারণে। সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, অনেকের মাথা ঘাবড়াই যাবে যে আসলে উত্তর করবো কোনটা, কারণ তিনটার এককই তো জুল, কাজের একক জুল, শক্তির একক জুল, তাপের একক জুল। উত্তর করবো কোনটা? উত্তর করবো আমরা এই ধরনের মোমেন্টে, যখন দেখবেন আপনার কোনো প্রশ্নের দুইটা উত্তর হচ্ছে, তখন দেখবেন, খেয়াল করবেন, যদি দুইটা থাকে, অপশনে যদি বোধ থাকে তাহলে উত্তর বোধ হবে, আর যদি বোধ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর করবেন যে শুরুতে যেটা আছে, সিরিয়ালি যেটা আগে আছে ওটা আপনি উত্তর করবেন, যদি দুইটা উত্তর হয়। তাহলে এই জুল হচ্ছে কাজের একক। তাহলে আমরা কাজ সম্পর্কে একটু জানি, হোয়াট ইজ কাজ। কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব, কোন বস্তুর উপর কি করব? বল প্রয়োগ করব। একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে বস্তুটার কিছুটা স্মরণ হলো, তাহলে বল এবং স্মরণের গুণফল, বল এবং কি স্মরণের যে গুণফল আছে, বল এবং স্মরণের গুণফল, সেটাকে আমরা বলি কি? কাজ। তাহলে কোনো বস্তুর, দেখেন খেয়াল করেন, কোনো বস্তু উপরে যখন বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে তখন যেই বস্তুটা স্মরণ ঘটবে, সেই স্মরণটাকে আমরা বলবো কি? কাজ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার স্মরণটা কি? স্মরণ হচ্ছে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে গমন, নির্দিষ্ট দিকে গমন, একটা বস্তুর নির্দিষ্ট দিকে গমন, একটা বস্তু যখন নির্দিষ্ট দিকের পথ অতিক্রম করে বা নির্দিষ্ট দিকের পথ চলে, নির্দিষ্ট দিকে তার যে গমন, এই নির্দিষ্ট দিকের গমনকে আমরা বলি হচ্ছে, সেটার নাম হচ্ছে স্মরণ। বস্তু নির্দিষ্ট দিকে গমন, সেটাকে বলি আমরা স্মরণ। তাহলে এই স্মরণ, তখন কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার ফলে বল এবং স্মরণের যে গুণফল, বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলি? বল এবং স্মরণের গুণফলকে আমরা বলি কাজ। বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। ঠিক আছে, তাহলে কাজ কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজ কি রাশি? কাজ হলো স্কেলার রাশি। আচ্ছা, স্মরণটা আসলে অনেকে বোঝে না, আবার একটু বুঝাই। হ্যাঁ, আমরা একটু বুঝাই। ধরেন আপনি এই বিন্দুতে আছেন, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আপনি ডানে যেতে পারেন, আপনি বামে যেতে পারেন, আপনি উপরে যেতে পারেন। ঠিক আছে, আমি একটু গল্প বলি, আপনি গল্প শুনেন, গল্প শুনলে খুব সহজে মনে থাকবে। ধরেন আপনার আম্মা একদিন আপনাকে বললো যে বাজারে যা, বাজারে যে হলো 4 কেজি চাল নিয়ে আয় বা 3 কেজি চাল নিয়ে আয়, আপনার আম্মা আপনাকে বলছে। তাহলে একটু খেয়াল করেন, আপনার বাসার দুই পাশেই বাজার আছে, ডানেও বাজার আছে, বামেও বাজার আছে। এখন আপনি জিজ্ঞেস করতেছেন যে আম্মা উত্তর দিকের বাজারে যাব না দক্ষিণ দিকের বাজারে যাব? তাহলে আম্মা বলে দিছে কি, তুই উত্তর দিকের বাজারে যাবি। উত্তর দিকের বাজারে গেলে তুই চাল পাবি, কারণ দক্ষিণ দিকের বাজারে আসলে কোনো চাল পাওয়া যায় না। দক্ষিণ দিকের বাজারটা হচ্ছে অন্যরকম বাজার। যেমন ধরেন আমাদের বিভিন্ন ধরনের বাজার আছে, যেমন ধরেন আমরা শাকসবজি তরি তরকারি কিনি, যে এক ধরনের বাজার আছে। এক ধরনের বাজার আছে যেই বাজারে বিশেষ পণ্য পাওয়া যায়, ধরেন হচ্ছে আমাদের এলাকাতে কলা পাওয়া যায়, কলার একটা বাজার আছে। হ্যাঁ, আমাদের এলাকাতে ধরেন হচ্ছে আপনার বাঁশের একটা আলাদা বাজার আছে। তো ধরেন আপনার বাসার একটা মা তো বলেছে বাজারে যাবি, বাজারে চাল কিনবি, তো আপনি উত্তর দিকে একটা বাজার, দক্ষিণ দিকে বাজার। উত্তর দিকে বলে দিছে, বিশেষ করে বলে দিছে উত্তর দিকের বাজার। তা উত্তর দিকের বাজারটা হচ্ছে আপনার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। তাহলে দেখেন, আপনি বাড়ি থেকে উত্তর দিকে 3 কিলোমিটার দূরে গমন করতেছেন, গমন করার পরে আপনি ওই বাজারটা খুঁজে পাচ্ছেন। তাহলে আপনি দক্ষিণ দিকের বাজারে গেলে কিন্তু আর ওই এলো চাল পাবেন না, তখন কিন্তু আপনি বাঁশ পাবেন। ঠিক আছে, সো আপনি দক্ষিণ দিকে যাবেন না। তাহলে যখন আপনি নির্দিষ্ট দিকে গমন করলেন, সেই নির্দিষ্ট দিকের গমনের নাম হচ্ছে স্মরণ। তাহলে বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি, খেয়াল করে একটু প্রেসার দিই, একটু বল দেই, যখন বল দেই বস্তুর উপরে, বস্তু কি হয়? নির্দিষ্ট দিকে সরে, নির্দিষ্ট দিকে গমন করে। এই যে বস্তু নির্দিষ্ট দিকে সরলো বা নির্দিষ্ট দিকে গমন করলো, এটা নামে স্মরণ। সেই জন্য আমরা বলছি কাজ সমান কি? বল গুণ স্মরণ। কাজ মানে কি? বল গুণ স্মরণ। আর কাজ কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজের রাশির ধরন কি? কাজ হচ্ছে স্কেলার রাশি। তাহলে বস্তুর যে বিশেষ গমন, এই বিশেষ গমনকে বলছি আমরা কাজ। ঠিক আছে, তাহলে বস্তুর বিশেষ গমনকে আমরা কি বলছি?
কাজ বলছি। তাহলে একটু খেয়াল করেন যে আমরা বলছি যে বস্তু যে এই যে নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করে সেটাকে বলি আমরা কাজ। তাহলে কাজে কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজের একক কি বলছি? কাজের একক হচ্ছে ভাইয়া জুল। কাজের একক কি? কাজের একক আমরা জুল বলছি। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন, আমরা তো কাজ সম্পর্কে জানলাম, এইবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে শক্তি। হোয়াট ইজ শক্তি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্য, কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে বলি আমরা কি? শক্তি। কাজ করার সামর্থ্য কি বলি? শক্তি বলি। কোনো বস্তু, ব্যক্তি বা বস্তুর কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে বলা হয় তার শক্তি। আর এই যে শক্তি, এই শক্তিও কিন্তু স্কেলার রাশি। খেয়াল করেন, শক্তিও কি রাশি? স্কেলার রাশি। এবং শক্তির এককও কি? জুল। শক্তির এককও জুল। তাহলে আমরা কাজ জানলাম, কাজ করার সামর্থ্য জানলাম। কাজ করার সামর্থ্য মানে কি? শক্তি। এবার আমরা একটু ক্ষমতা জানবো। হোয়াট ইজ ক্ষমতা? ক্ষমতা মানে হচ্ছে হলো এই যে আপনি কাজ করতেছেন, এই কাজটা কতটুকু সময় নিয়ে করতেছেন, আপনি কতটুকু সময় নিয়ে করতেছেন, কাজ কতটুকু সময় নিয়ে করতেছেন। এই যে কাজ সময় নিয়ে করতেছেন, কাজকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব, কি করব? কাজকে আমরা সময় দিয়ে ভাগ করব। কাজকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে বলবো আমরা হচ্ছে ক্ষমতা। তাহলে কাজকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব, তখন বলবো আমরা ক্ষমতা। তাহলে একটু খেয়াল করেন, ধরেন একটা পানির পাম্প, একটা পানির পাম্প 2 ঘন্টায় 10 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় পানির পাম্পটা 10 বিঘা জমি চাষ করতে পারে, এইটা তার ক্ষমতা। এটা কি তার ক্ষমতা? আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে দেখি, খেয়াল করেন, চাকরি পরীক্ষাতে কি দেখি? যে আপনি মিনিটে 30 শব্দ বা 40 শব্দ টাইপ করতে পারবেন। তাহলে এই যে মিনিটে আপনি 30 শব্দ বা 40 শব্দ টাইপ করতে পারতেছেন, এইটাই হচ্ছে আপনার ক্ষমতা। তাহলে কোনো ব্যক্তি বা বস্তু কাজ করার যে ক্ষমতা, সেটার নাম হচ্ছে শক্তি। এখন এই যে শক্তি, খেয়াল করেন, পৃথিবীতে মোট শক্তি অভিন্ন। আর পৃথিবীর মোট শক্তির উৎস সূর্য। সূর্য থেকে আমরা তাপ পাই, সূর্য থেকে আলো পাই, এবং সেখান থেকে আমরা শক্তিমত্তা পেয়ে থাকি। তাহলে এই যে সূর্য, এই সূর্য যে আমাদের তাপ দেয়, শক্তি দেয়, আলো দেয়, এই তাপ, শক্তি, আলো নিয়েই কিন্তু আমরা কি করি? আমরা হলো এই তাপ, শক্তি নিয়েই, আলো নিয়ে আমরা কাজ করে থাকি। সো শক্তি কিন্তু, শক্তি অবিনশ্বর। শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তির কোনো বিনাশ নাই। শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তির কোনো কি নাই? বিনাশ নাই। শক্তির সৃষ্টি নাই, বিনাশ নাই। শক্তি অবিনশ্বর। শক্তি কি? অবিনশ্বর। শক্তি চলতেই থাকে। আর এই শক্তির কি হয়? রূপান্তর হয়। এই রূপান্তরকে বলে কি? শক্তির নিত্যতা সূত্র। কি বলে? নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র, এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র। তাহলে শক্তি সম্পর্কে জানলাম। এবার আমরা ক্ষমতার একটু বিশেষ বিষয়গুলো দেখব। ক্ষমতা বলছে আমরা স্কেলার রাশি। ক্ষমতা কি রাশি? স্কেলার রাশি। তাহলে দেখেন, কাজ স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি। কাজ স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি। কাজ, ক্ষমতা, শক্তি সবই কি? স্কেলার রাশি। এখন এই যে ক্ষমতা, ক্ষমতার একক কি বলেন তো? এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন ক্ষমতার একক কি? বলেন সবাই, একটু কমেন্টস করেন, ক্ষমতার একক কি বলেন তো? কমেন্টসে লিখেন ক্ষমতার একক কি, বলেন ক্ষমতার একক কি? হ্যাঁ, শক্তির মূল উৎস সূর্য। হ্যাঁ, অনেকে লিখছেন, লেখেন শক্তির একক কি বলেন তো একটু। শক্তির একক, শক্তির একক কি বলেন? শক্তির একক কি? হ্যাঁ, অনেকে লিখতেছেন শক্তির একক হচ্ছে ওয়াট। সরি, ক্ষমতার একক, সরি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? কিলোওয়াট ঘন্টা। তাহলে শক্তির একক কি? শক্তির একক হচ্ছে হলো আপনার জুল বলছি আমরা। শক্তির একক জুল। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর বৈদ্যুতিক ক্ষমতার একক কি? কিলোওয়াট ঘন্টা। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে যান্ত্রিক ক্ষমতা। লেখেন যান্ত্রিক ক্ষমতার একক। যান্ত্রিক ক্ষমতার একক হর্স পাওয়ার। হর্স পাওয়ার। যান্ত্রিক ক্ষমতার একক কি? হর্স পাওয়ার। যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। তাহলে মনে রাখবো আমরা 1 HP, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই লাইনটা গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখেন, জেনে রাখেন, লিখে রাখেন, খাতায় জেনে রাখেন, লিখে রাখেন। যান্ত্রিক ক্ষমতার একক কি? যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট।
1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ঠিক আছে, যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। আচ্ছা, যান্ত্রিক ক্ষমতার একক কি? যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। যান্ত্রিক ক্ষমতার একক কি? যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে হর্স পাওয়ার। যান্ত্রিক ক্ষমতার একক হলো হর্স পাওয়ার। মনে রাখবো আমরা যান্ত্রিক ক্ষমতার একক কি? যান্ত্রিক ক্ষমতার একক হলো হর্স পাওয়ার। ঠিক আছে, আর 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। 746 ওয়াট 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু তাপ সম্পর্কে জানবো। তাপ, তাপ কি? তাপ হচ্ছে আবার এক ধরনের শক্তি। এই দেখেন, এই যে বলছি আমরা তাপের একক জুল। কেন তাপের একক জুল হয়েছে? তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যেহেতু শক্তির একক জুল, তাই তাপের একক কি? তাপের একক জুল। তাহলে তাপ কি? তাপ হচ্ছে যেটা আমাদেরকে ঠান্ডার অনুভূতি জাগায়, আবার যেটা আমাদের কি গরমের অনুভূতি জাগায়। যেটা আমাদেরকে ঠান্ডার অনুভূতি জাগায়, যেটা আমাদেরকে গরমের অনুভূতি জাগায়। তাপ হচ্ছে একটা শক্তি যেটা আমাদেরকে ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। যেমন ধরেন এই যে এখন হলো সূর্য আমাদেরকে তাপ কম দিচ্ছে, যে কারণে আমরা কি শীতল অনুভব করছি, আমরা শীত অনুভব করছি। সূর্য আমাদেরকে খুব কম তাপ দিচ্ছে, সেজন্য আমরা শীতল অনুভব করছি। এইবার একটু খেয়াল করেন, এইবার হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে যখন তাপ আমাদের বাড়বে তখন আমরা আবার কি গরম অনুভব করবো। যখন তাপ বাড়বে তখন কি করব? গরম অনুভব করবো। তাহলে তাপ হচ্ছে এক ধরনের শক্তি যেটা আমাদের কি করে? ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। যেটা আমাদেরকে ঠান্ডা গরম অনুভূতি জাগায় তাকে বলছি আমরা তাপ। তাপের একক তো আমরা বলছি, তাপের একক জুল। তাপের আরেকটা একক আছে, বলেন তো সবাই একটু লেখেন তো, তাপের আরেকটা একক কি? তাপের একটা একক তো জুল, আরেকটা একক কি বলেন তো? তাপের আরেকটা একক কি বলেন? তাপের একক জুল, তাপের আরেকটা একক কি বলেন? যান্ত্রিক ক্ষমতার একক হর্স পাওয়ার। জি, তাপের আরেকটা একক কি বলেন? সবার কাছে প্রশ্ন, তাপের আরেকটা একক কি বলতে হবে? তাপের এসআই একক হচ্ছে জুল। এসআই একক হচ্ছে জুল। আরেকটা একক আছে তাপের, বলেন তো সেটা কি? তাপের আরেকটা একক আছে বলেন, দ্রুত দ্রুত কমেন্টস করেন, দ্রুত কমেন্টস করেন। তাপের আরেকটা একক আছে, দ্রুত কমেন্টস করেন। হ্যাঁ, এই তো সুন্দর, এই জন্য তো ঝামেলা তৈরি হয়েছে। একজন লিখছে কেলভিন, হ্যাঁ। লুৎফর রহমান লিখছে কেলভিন, হ্যাঁ। সুলতানা রাজিয়া লিখছে ক্যালোরি, হ্যাঁ। লুৎফর রহমান, হ্যাঁ, এই তো সুন্দর। এই তো উত্তর আসতেছে। হ্যাঁ, উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন। এই যে কেলভিন লিখছে একজন, হ্যাঁ। আরেকজন লিখছে কেলভিন, হ্যাঁ, লিখছে কেলভিন। কেলভিন, আসলে কি কেলভিন? আসলে কি কেলভিন? তাপের আরেকটা একক কি কেলভিন কিনা? একজন লিখছে ক্যালোরি। এতে তাহলে তো বিপদ বেঁধে গেছে। একজন বলতেছে ক্যালোরি, একজন বলছে কেলভিন। তাহলে কি ঘটনা কি? ঘটনা কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ঘটনা কি হচ্ছে বলেন তো? হ্যাঁ, একজন কেলভিন লিখছে। বলে বাবা, কেলভিনের সংখ্যা বেশি, কেলভিনের সংখ্যা বেশি। আরে বাবা, এত লোক কেলভিন বলতেছে, তাপের একক কেলভিন। এত লোক বলতেছে তাপের একক কেলভিন। আই আল্লাহ, আশ্চর্য। আরে আল্লাহ, আরে একটা পাইলাম ক্যালোরি, অনেকক্ষণ কেলভিন পাইছি, এখন একটা পাইলাম ক্যালোরি। আরে আল্লাহ, আরে আল্লাহ, আরে আল্লাহ, কি অবস্থা! এই দেখেন, আমাদের এই জন্য আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি। একটা হচ্ছে তাপ আর একটা হলো তাপমাত্রা। খেয়াল করেন, তাপ হচ্ছে শক্তি। তাপ হচ্ছে কি? শক্তি। তাপের একক জুল, এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। সিজিএস একক কি? ক্যালোরি। সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তাহলে তাপের এসআই একক জুল আর সিজিএস একক কি? ক্যালোরি। আর তাপ প্রয়োগের ফলে, তাপ যখন আমরা প্রয়োগ করব, তাপ প্রয়োগের ফলে বস্তুর যে অবস্থা হবে সে অবস্থার নাম হলো তাপমাত্রা। তাপ প্রয়োগের ফলে বস্তু যে অবস্থা হবে তার নাম হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপ প্রয়োগের ফলে বস্তুর অবস্থার নাম কি? তাপমাত্রা। এই তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন তো গুরুত্বপূর্ণ কত বিষয়গুলো আমরা জানলাম। সেটা হচ্ছে তাপের একক এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে ক্যালোরি। কিন্তু তাপমাত্রা যেটা তাপমাত্রার হচ্ছে এসআই একক হচ্ছে কেলভিন আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা বিষয়, একটা হলো তাপ আর একটা তাপমাত্রা। তাপ প্রয়োগের ফলে বস্তুর যে অবস্থা তার নাম হচ্ছে কি? তাপমাত্রা। তাপ প্রয়োগের ফলে বস্তুর যে অবস্থা তার নাম হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, আপনারা কি ক্লাস করতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু বলেন তো, কমেন্টসে লিখেন। ক্লাস করতে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলেন। ক্লাস করতে, ক্লাস কি কন্টিনিউ চলবে? ক্লাস কি চলবে? ক্লাস কি চলবে? বলবো বলবো বলবো, সবাই একটু লিখবো। ক্লাস করতে ভালো লাগতেছে কিনা? যদি ভালো লাগে তাহলে চলবে, নাহলে বন্ধ করে দিব। ক্লাসের কেমন লাগতেছে বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই,
ভুল হইতে পারে, মানুষ মাত্র ভুল হইতে পারে, ঠিক আছে? ক্লাস কেমন লাগতেছে একটু বলবেন। ওকে ওকে, আচ্ছা ক্লাস কেমন লাগতেছে একটু বলবেন। ক্লাস যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো, নাহলে বাদ দিয়ে দিব, ঠিক আছে? চলবে ক্লাস, কি চলবে? ওকে ওকে, তাহলে যেহেতু চলবে ক্লাস, তাহলে কি করতে হবে? শেয়ার করতে হবে। তাহলে শেয়ার করতে হবে, সবাই একটু শেয়ার দিব, আবার শেয়ার দিব, সবাই একটু আবার শেয়ার দিব, ঠিক আছে? ঝিমায় পড়লে চলবে না। শীতকালে যেমন শীতে শীতে সবাই লেপের তলা ঝিমায় পড়ছে, এরকম ঝিমায় পড়লে চলবে না। এক সপ্তাহ পরে পরীক্ষা, এই জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। আর হার্ড ওয়ার্ক করলেই আপনি আপনার প্রাইমারি চাকরিটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো সাইদুল স্যার আপনাদের জন্য সেবামূলক একটা কাজ রাখছে। আপনারা জানেন আজকে আমাদের একটা সেবামূলক ক্লাস। আমরা এই সেবামূলক ক্লাসে আপনাদের একটা সামান্য গিফট দিচ্ছি। সেই গিফটের অফার প্রাইস এই মুহূর্তে হচ্ছে আপনার হলো অনলি 399 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে লাইভ চলাকালীন সময়, আর লাইভ শেষ হয়ে গেলেই কিন্তু এইটার প্রাইস চলে যাবে আপনার 1200 টাকা। সো দ্যাট আপনি যদি সাজেশনটা নিতে চান তাহলে এই মুহূর্তে ফোন কল করবেন, ঠিক আছে? আমাদের নেক্সট প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? ঠিক আছে, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? থ্যাংক ইউ, ধন্যবাদ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? একটু লিখবেন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? উত্তরটা কোনটা হবে বলেন একটু কাইন্ডলি। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? ফ্যাদোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, কোনটা হবে? ফ্যাদোমিটার, ব্যারোমিটার, দেখেন ফ্যাদোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, ফ্যাদোমিটার, ব্যারোমিটার, ফ্যাদোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, কোনটা উত্তর হবে একটু বলেন। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? ফ্যাদোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, ফ্যাদোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার। আচ্ছা, এই যে পরিমাপক যন্ত্র, খেয়াল করেন পরিমাপক যন্ত্র, এই পরিমাপক যন্ত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিমাপক যন্ত্র থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, এইটার উত্তর হবে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে কি? হাইগ্রোমিটার। এই যে বায়ুর আর্দ্রতা, খেয়াল করেন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম কি? হাইগ্রোমিটার। আর এই যে বায়ুর যে গতিবেগ, খেয়াল করেন বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র নাম কি তার? অ্যানিমোমিটার। তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার, ঠিক আছে? আর বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, নাম তার হলো ব্যারোমিটার। একটু খেয়াল করেন, এই যে আমাদের অপশনে ব্যারোমিটার আছে না, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। তাহলে বায়ুর ক্ষেত্রে আমরা তিনটা বিষয় জানলাম। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর হচ্ছে গতিবেগ পরিমাপক যন্ত্র, তার নাম হলো অ্যানিমোমিটার। আর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম হলো ফ্যাদোমিটার। আচ্ছা, এবার আমাদেরকে ব্যারোমিটার বলেন তো, ফ্যাদোমিটার কিসের যন্ত্র? ফ্যাদোমিটারের মাধ্যমে আমরা কি করি? ফ্যাদোমিটার, হোয়াট ইজ ফ্যাদোমিটার? ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় একটু বলবেন কাইন্ডলি। ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয়? ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় বলেন তো? ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয়? আমরা একটু লিখবো, লেখেন ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় বলি তো একটু। ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয়? ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় আমরা একটু লিখি। ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় আমরা একটু লিখবো, লেখেন ফ্যাদোমিটার। হোয়াট ইজ ফ্যাদোমিটার? ফ্যাদোমিটারের মাধ্যমে কি করা হয় আমরা একটু লিখি, লেখেন। ফ্যাদোমিটারটা কি লেখেন একটু। ফ্যাদোমিটার, হোয়াট ইজ ফ্যাদোমিটার? ফ্যাদোমিটার কি একটু লেখেন। ফ্যাদোমিটার কি লেখেন একটু। ফ্যাদোমিটার, হোয়াট ইজ ফ্যাদোমিটার কি? আচ্ছা দেখেন, আমরা বলছি বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, তার নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, তার নাম ব্যারোমিটার। আর আমরা বলছি বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র, তার নাম হলো অ্যানিমোমিটার। এই তো ফ্যাদোমিটার চলে এসছে। হ্যাঁ, বায়ুর চাপ ব্যারোমিটার। জি, ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র, নাম তার হচ্ছে ফ্যাদোমিটার।
সমুদ্রের গভীরতা একটু খেয়াল করেন, সমুদ্রে জাহাজ চলাচল করে, এই জাহাজগুলো মাঝে মাঝে হঠাৎ করে এমন এক জায়গায় যে পৌঁছায়, প্রচন্ড স্রোতের পক্ষে এমন যে পৌঁছায় যে সেখান থেকে সে বুঝতে পারে না যে সামনের দিকে যাওয়া যাবে কিনা। এই জন্য সে সমুদ্রের গভীরতা মাপে, নির্ণয় করে, মেজারমেন্ট করে। এই মেজারমেন্ট করার যে যন্ত্র তার নাম কি? ফ্যাদোমিটার। তাহলে ফ্যাদোমিটার কি? ফ্যাদোমিটার হলো আপনার এই সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র। এবার একটু দেখেন, হাইড্রোমিটার বলছি আমরা, হাইড্রোমিটার বা হাইড্রোফোন, এটা কি? এটা হচ্ছে পানির নিচে শব্দ পরিমাপক যন্ত্র। পানির নিচে শব্দ পরিমাপ করা হয়। পানির নিচে শব্দ পরিমাপ করার জন্য যে যন্ত্র তার নাম হচ্ছে কি? তার নাম হলো এই হাইড্রোমিটার বা হাইড্রোফোন। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্ন যাব। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট সুন্দর একটা অফার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের আজকে একটা লাইভ সেশন চলতেছে। এই লাইভ সেশনে আপনারা একটা সাজেশন পাবেন। হ্যাঁ, ভর্তি হলেই আপনারা একটা সাজেশন পাবেন, আপনারা ভর্তি হতে পারেন। ভর্তি হলেই আপনারা একটা সাজেশন পাবেন। এই সাজেশনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আজকের দিনে দিলে আজকের দিনে পড়তে পারবেন। লাস্ট মিশন আমাদের, সেটা হচ্ছে লাইভ চলাকালীন সময় মাত্র অনলি 399 টাকা, লাইভ শেষ হয়ে গেলে পাবেন 1200 টাকা। সাইদুল স্যারের নাম্বার আছে, আপনারা জানেন সাইদুল স্যার সেবামূলক কাজ করে থাকে। সেবামূলক একটা অফার আপনাদের জন্য, সেবামূলক অফারটা যাচ্ছে। সো এই অফারে আপনি জয়েন করতে পারেন। যারা জয়েন করতে চান তারা এই মুহূর্তে ফোন করতে পারেন। তো এই মুহূর্তে ফোন করতে পারেন, যারা জয়েন করতে চান এই মুহূর্তে ফোন করতে পারেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? বলেন তো, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে? খেয়াল করেন, ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে কোথায় সেটা? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে হলো আপনার ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে। দেখেন, খেয়াল করেন, ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে। ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে। ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে। ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, আর হলো এই বিষুব অঞ্চলে। কোথায় সেটা? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, হলো মেরু অঞ্চলে, আর হলো বিষুব অঞ্চলে। মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে। ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে। কোথায় উত্তর হবে বলেন তো? ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে। কোথায় উত্তর হবে বলেন তো? উত্তরটা কোথায় হবে? মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? হ্যাঁ, এই তো সুন্দর, এই তো সুন্দর। প্রশ্নটা খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন, প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, এই জন্য আমরা এই প্রশ্নটা দিয়েছি। হ্যাঁ, যে ভূকর্ষণ, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি হচ্ছে ভূকেন্দ্রে। ঠিক আছে, সবচেয়ে বেশি কোথায়? ভূকেন্দ্রে। সরি, সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। ভূকেন্দ্রে না, ভূকেন্দ্রে জিরো। ঠিক আছে, ভূকেন্দ্রে না, ভূকেন্দ্রে হচ্ছে জিরো। ভূপৃষ্ঠে হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠে কোথায়? ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি। মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মধ্যাকর্ষণ ত্বরণকে অভিকর্ষজ ত্বরণও বলা হয়। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণের মান জি। কি এটা? জি। তাহলে জি কোনটা? জি, হোয়াট ইজ জি? জিটা কি? জিটা হলো আপনার পৃথিবীর যে পৃষ্ঠ, বা পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে, খেয়াল কর, পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবীর সবকিছু টানে, নিজেকে কি করে? টানে।
পৃথিবীর কেন্দ্রের দিকে নিজেকে পৃথিবীর কেন্দ্র তার নিচের দিকে সবকিছুকে কি করে, আকর্ষণ করে বা টানে। এই যে টানা, এই টানার ফলে যে ত্বরণের সৃষ্টি হয়, এই ত্বরণকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ বা জি। জি এর আদর্শ মান 9.81, কত সেটা, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর আদর্শ মান। আর এই পৃথিবীর যে উপরিপৃষ্ঠ, পৃথিবীর উপরিপৃষ্ঠেই জি এর মানটা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কোথায়, এই পৃথিবীর উপরিপৃষ্ঠে। আর এই যে পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্রে হচ্ছে জিরো, কেন্দ্রে কি হবে, জিরো। আর জিরো কোথায় বলেন তো, আর জিরো কোথায়, শূন্য কোথায় বলেন তো, আরেকটা শূন্য আছে কোথায় সেটা, 2 তারিখ না, 2 তারিখে তো পরীক্ষা হবে না, আপনি জানেন না লিজা, 2 তারিখে পরীক্ষা হবে না, 2 তারিখে পরীক্ষা হবে না, পরীক্ষাটা 9 তারিখে। ওকে, আরেকটা জিরো কোথায় বলেন, আরেকটা জিরো কোথায়, আমরা একটা জিরো বলছি ভূকেন্দ্রে, আরেকটা জিরো কোথায় বলেন তো, ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, অভিকর্ষ ত্বরণের মান শূন্য কোথায়, ভূকেন্দ্রে, অভিকর্ষ ত্বরণের মান শূন্য কোথায়, ভূকেন্দ্রে, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের মান শূন্য কোথায়, সেটা ভূকেন্দ্রে। আরেকটা ত্বরণের মান কোথায় শূন্য বলেন তো, আরেকটা ত্বরণের মান কোথায় শূন্য বলেন তো, আরেকটা ত্বরণের মান শূন্য কোথায় বলেন তো, অভিকর্ষ ত্বরণের মান জি শূন্য আমরা বলছি ভূকেন্দ্রে, আরেকটা ত্বরণের মান শূন্য কোথায় বলেন, অভিকর্ষ ত্বরণের মান শূন্য। হ্যাঁ, আরেকজন বলছে মঙ্গলে মেবি, খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। আপনার এত সুন্দর উত্তরের জন্য আমরা পুলকিত, আমরা অভিহিত, আমরা শিহরিত, আমরা এটসেট্রা এটসেট্রা ডট ডট। হ্যাঁ, আরেকটা বলেন, জি এর মান শূন্য কোথায়, পৃথিবীর কেন্দ্রে বলছি। আরেকটা, এই যে অনেকক্ষণ পরে একজন উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। আল মামুন বলছে মহাশূন্যে, মহাশূন্যে হচ্ছে জি এর মান শূন্য। দুইটা জায়গায় জি এর মান শূন্য, মনে রাখবো আমরা, দুইটা জায়গায় জি এর মান শূন্য। সেটা কোথায়, সেটা হচ্ছে ভূকেন্দ্রে, ভূকেন্দ্রে জি এর মান শূন্য, আর হচ্ছে মহাশূন্যে, মহাশূন্যে জি এর মান শূন্য। এখন আমরা বলছি অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে, পৃথিবীর উপরিপৃষ্ঠে, যেখানে আমরা বসবাস করি। এবার একটু খেয়াল করেন, পৃথিবীকে যদি একটা স্টিল পিকচার হিসেবে কল্পনা করি, পৃথিবীর এইগুলো হচ্ছে মেরু কেন্দ্র, এগুলো হচ্ছে মেরু কেন্দ্র, মেরুতেও জি এর মানটা বেশি, মেরুতেও কি জি এর মানটা বেশি। আর এই যে মধ্যখানে যেটা, সেটা বিষুব রেখা, বিষুব রেখাতে জি এর মানটা কমে। মেরুর দিকে গেলে, আস্তে আস্তে মেরুর দিকে গেলে জি এর মানটা বাড়বে, বিষুব রেখাতে আসলে মেরুর মানটা কি হবে, কমবে, ঠিক আছে। এখন জি এর মানটা মেরুতে গেলে বাড়বে কত, সেটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মানটা কত হবে, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা কোথায়, মেরুর দিকে গেলে। আর যদি আমরা চলে আসি হলো বিষুব অঞ্চলে, বিষুব অঞ্চলে আসলে 9.78 হবে, কত হবে, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে জি এর মান বাড়বে কোথায়, জি এর মান বাড়বে হলো আপনার এই আস্তে আস্তে জি এর মানটা বাড়বে কোথায়, আস্তে আস্তে জি এর মানটা বাড়বে হলো আপনার হচ্ছে এই মেরু অঞ্চলের দিকে, জি এর মানটা কি হবে, বাড়বে, জি এর মানটা বাড়বে মেরু অঞ্চলের দিকে। আর যখন আমাদের জি এর মানটা শূন্য হবে, খেয়াল করেন জি এর মানটা কি হবে, শূন্য হবে, সেটা মহাশূন্যে আসলে কি হবে, মহাশূন্যে আসলে হচ্ছে আপনার জি এর মানটা আস্তে, সরি, এই জি এর মানটা কমবে হচ্ছে আমার হলো বিষুব অঞ্চলে, জি এর মানটা বিষুব অঞ্চলে কমবে, মেরু থেকে বিষুব অঞ্চলে কমবে, সেটা কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা সবাই একটু লিখবো, কষ্ট করে সবাই একটু লিখবো, সবাই একটু লিখবেন, জি এর আদর্শ মান কত লিখবেন, আমি বলছি জি এর আদর্শ মান কত লেখেন। এবার বলেন, একটু কষ্ট করে বলেন, এবার একটু কষ্ট করে বলেন যে জি এর মানটা, জি এর আদর্শ মানটা কত, লিখেন একটু কষ্ট করে লিখেন, জি এর আদর্শ মান কত, জি এর আদর্শ মান কত লেখেন, জি এর আদর্শ মান কত লেখেন, জি এর আদর্শ মান কত লেখেন, লেখেন লেখেন দ্রুত লেখেন, জি এর আদর্শ মান কত। হ্যাঁ, এই তো লিখছে, নূর মোহাম্মদ লিখছে, থ্যাংক ইউ নূর মোহাম্মদ, থ্যাংক ইউ নূর মোহাম্মদ। জি এর আদর্শ মান কত, তিনটা মান আমাদের মনে রাখতে হবে, তিনটা মান আমাদের মনে রাখতে হবে, তিনটা মান আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, তিনটা মান আমাদেরকে মনে রাখতে হবে। জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান কত, জি এর আদর্শ মান হচ্ছে 9.81, জি এর আদর্শ মান, খেয়াল করেন জি এর আদর্শ মান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি জি এর আদর্শ মান। আর এই যে জি এর মান মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে কত, মেরু অঞ্চলে হচ্ছে জি এর মান 9.83, আর বিষুব অঞ্চলে হচ্ছে জি এর মান 9.78, এইটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখবো, ঠিক আছে।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার খুবই গুরু। জি এর আদর্শ মান জানি না, এই যে লিখে নেন, জি এর আদর্শ মান হচ্ছে 9.81, জি এর আদর্শ মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান পাইছি কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে সবার কাছে একটু বলবো, শেয়ার দিয়ে দিবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যেন দেখতে পাই। সবাইকে একটু শেয়ার দিয়ে দিবেন, বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, শেয়ার দিয়ে দিবেন। আর আপনারা বলছি, সাইদুল স্যারের পেজটা মূলত সেবামূলক একটা পেজ, আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য সাইদুল স্যার মূলত এই পেজে বিভিন্ন ক্লাস অ্যারেঞ্জ করেন। তো আজকে আপনাদের জন্য একটা অফার আছে, আপনারা যদি সাজেশন নিতে চান সাইদুল স্যারের এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, লাইভ চলাকালীন সময় যোগাযোগ করবেন, সাইদুল স্যারের এই নাম্বারে যোগাযোগ করবেন। লাইভ চলাকালীন সময় আপনাদের একটা অফার যাচ্ছে, এরপরে কিন্তু এই অফারটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, সো যারা জয়েন করতে চান, সাজেশন নিতে চান, তারা জয়েন করবেন। ওকে, আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মাধ্যমে শব্দের গতি বেশি? বলেন তো, কোন মাধ্যমে শব্দের গতি বেশি? বাতাসে, পানিতে, শূন্য মাধ্যমে, লোহাতে? কোন মাধ্যমে শব্দের গতি বেশি? শব্দ সম্পর্কে আমরা একটু জানবো, হোয়াট ইজ শব্দ, শব্দ সম্পর্কে আমরা একটু জানবো। বলেন তো, কোন মাধ্যমে শব্দের গতি বেশি? ঠিক আছে, কোন মাধ্যমে শব্দের গতি বেশি? বলেন, কোন মাধ্যমে শব্দের গতি বেশি? ঠিক আছে, কোন মাধ্যমে শব্দের গতি বেশি হবে? বলেন তো, কোন মাধ্যমে শব্দের গতি বেশি হবে? শব্দের গতি বেশি হবে কোন মাধ্যমে? বলেন, শব্দের গতি বেশি হবে কোন মাধ্যমে? আমাদের কি শব্দের গতি বাতাসে হবে, না শব্দের গতি পানিতে হবে, না শব্দের গতি শূন্য মাধ্যমে হবে, না লোহাতে হবে? বলেন। আচ্ছা, তাহলে কোন মাধ্যমে শব্দের গতি বেশি হবে বলেন তো? হ্যাঁ, এই তো লিখছে, অনেকে লিখছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আরে সর্বনাশ, মোস্তাফিজুর রহমান, চরম সুন্দর উত্তর। মোস্তাফিজুর রহমানের উত্তরটা চরম ভাল লাগছে, খুব ভাল লাগছে মোস্তাফিজুর রহমানের উত্তরটা। থ্যাংক ইউ মোস্তাফিজুর রহমান। আসেন আমরা একটু এইটার হলো আপনার বিষয়বস্তুটা একটু জানি, বা বিষয়বস্তুটা আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে লোহাতে। শব্দের গতি লোহাতে বেশি কেন? কারণ শব্দের গতি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, তারপরে হচ্ছে তরল মাধ্যমে, এবং তারপরে হচ্ছে বায়বীয় মাধ্যমে, বায়বীয় মাধ্যমে। শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য, শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য, শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য, বড় একটা শূন্য, শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য। কারণ কি? শূন্য মাধ্যমে শব্দ যায় না, শব্দ যেতে হলে মাধ্যম লাগে, শব্দ যেতে হলে কি লাগে? মাধ্যম লাগে। মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় না। তাহলে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, তাহলে কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, তারপর কোথায়? তরল মাধ্যমে, তারপরে বায়বীয় মাধ্যমে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে লোহা। ঠিক আছে, উত্তর হবে লোহা। তাহলে আসেন আমরা একটু শব্দ সম্পর্কে জানি, হোয়াট ইজ শব্দ। শব্দ হচ্ছে আবার এক ধরনের শক্তি। শব্দ কি? এক ধরনের শক্তি, যেটা কি করে? আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ এক ধরনের শক্তি, যেটা কি করে? আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, যেটা আমাদেরকে শ্রবণের অনুভূতি জাগায়, তাকে কি বলি আমরা? শব্দ। শব্দ এক ধরনের শক্তি, যেটা কি করে? আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। তাহলে শব্দ হচ্ছে এক ধরনের শক্তি, সেই শক্তিটা কি করে? আমাদের শ্রবণ, শুনতে সহযোগিতা করে। আর এই যে শব্দ, এই শব্দের জন্য জড় মাধ্যম লাগবে। কি লাগবে? শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যম লাগবে। শব্দ সঞ্চালনের জন্য কি লাগবে? জড় মাধ্যম লাগবে। জড় মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়। কি হয়? জড় মাধ্যমে কি হয়? শব্দ সঞ্চালিত হয়। শব্দ সঞ্চালিত হয় জড় মাধ্যমে। কি হয়? শব্দ সঞ্চালিত হয় কোথায়? জড় মাধ্যমে। জড় মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়, শব্দ সঞ্চালিত হয় জড় মাধ্যমে। জড় মাধ্যমে আমাদের কি লাগবে? শব্দ লাগবে, এবং শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যম লাগবে। এই যে শব্দ, শব্দ আসলে অনেক বেশি হয়, অনেক বেশি হয়, অনেক বেশি হলে আমাদের শব্দ দূষণ অনুভব হয়। শ্রুতি মধুর যে শব্দ, সেটা হচ্ছে 60 ডেসিবেল। কত? 60 ডেসিবেল শ্রুতি মধুর শব্দ। শ্রুতি মধুর শব্দ 60 ডেসিবেল। 60 ডেসিবেল হচ্ছে কি? শ্রুতি মধুর শব্দ। শ্রুতি মধুর শব্দ হচ্ছে কি? 60 ডেসিবেল। 60 ডেসিবেল হচ্ছে শ্রুতি মধুর শব্দ। শ্রুতি মধুর শব্দ 60 ডেসিবেল। শ্রুতি মধুর শব্দ কি? 60 ডেসিবেল। আর 80 ডেসিবেল হচ্ছে আমার, 80 ডেসিবেল কি? 80 ডেসিবেল হচ্ছে আমার হলো শব্দ রেঞ্জ, মোটামুটি 80 ডেসিবেল পর্যন্ত ঠিক থাকে। 80 ডেসিবেল প্লাস হয়ে গেলে সেটা শব্দ দূষণ হয়। কি হয়? শব্দ দূষণ হয়। আর 105 ডেসিবেলের উপরে যদি শব্দ হয়, 105 ডেসিবেলের উপরে যদি শব্দ হয়, তাহলে মানুষ বধির হতে পারে। কি হতে পারে? বধির হতে পারে। 105 ডেসিবেল হলে মানুষ কি হতে পারে? বধির হতে পারে। তাহলে 105 ডেসিবেলের উপরে যদি শব্দ হয়,
তাহলে মানুষ বধির হয়ে যায়। তাহলে শব্দ সঞ্চালনের জন্য কি লাগে? জড় মাধ্যম লাগে। জড় মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। এই জন্য পৃথিবীতে যত শব্দ উৎপন্ন হয়, এই শব্দ চাঁদে শোনা যায় না। কি শোনা যায় না? চাঁদে শোনা যায় না। আবার চাঁদ থেকে যে শব্দ, সেই শব্দ হচ্ছে মানুষ শুনতে পায় না। তাহলে পৃথিবীতে যে শব্দ হয়, সেই শব্দ চাঁদে শোনা যায় না। আর চাঁদ থেকেও পৃথিবীতে কোনো মানুষ শব্দ শুনতে পায় না। চাঁদ থেকেও পৃথিবীতে শব্দ শোনা যায় না। ঠিক আছে? তাহলে হলো শব্দ সঞ্চালনের জন্য আমাদের কি লাগবে? শব্দ সঞ্চালনের জন্য আমাদের জড় মাধ্যম লাগবে। কি লাগবে? জড় মাধ্যম লাগবে। জড় মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শ্রুতিমধুর শব্দ কত? 60 ডেসিবেল। কত সেটা? 60 ডেসিবেল। শ্রুতিমধুর শব্দ 60 ডেসিবেল। 60 ডেসিবেল হচ্ছে শ্রুতিমধুর শব্দ। শ্রুতিমধুর শব্দ হচ্ছে 60 ডেসিবেল। আর 80 ডেসিবেল প্লাস হলে সেটা হয় শব্দ দূষণ। সেটা কি হয়? শব্দ দূষণ হয়। আর 105 ডেসিবেল উপরে গেলে মানুষ কি হতে পারে? বধির হতে পারে। ঠিক আছে? 105 ডেসিবেলের উপর গেলে মানুষ বধির হতে পারে। তাহলে এই বিষয়গুলো শব্দ থেকে মনে রাখবো। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এই যে শব্দ আমরা বলছি, শব্দ, এই শব্দের একটা সীমা আছে যেটাকে বলে শ্রাব্যতার সীমা। সেটা কি বলে? শ্রাব্যতার সীমা। এই যে শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা কতজন জানি একটু বলি তো আমরা? লিখিত কমেন্টসে লিখিত। শ্রাব্যতার সীমা, মানুষের শ্রাব্যতার সীমা কত বলেন? মানুষের শ্রাব্যতার সীমা কত বলেন? 105 ডেসিবেল। শহীদুল, 105 ডেসিবেল। 105 ডেসিবেলের উপর মানুষ বধির হতে পারে। 105 ডেসিবেল। আচ্ছা, এবার একটু বলেন তো শ্রুতিমধু এই মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা কত বলেন তো? মানুষের শ্রাব্যতার সীমা লিখেন তো একটু সবাই। সবাই একটু কমেন্টসে লিখি, মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা কত? কমেন্টসে লিখবো, মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা কত? হ্যাঁ, ওহিদুল ইসলাম লিখছে, থ্যাংক ইউ। আরো কয়েকজন কমেন্টসে লিখেন, মানুষের শ্রাব্যতার সীমা কত? লাইভ চলাকালীন সময় আমাদের একটা অফার যাচ্ছে, আপনারা অফারে জয়েন করতে পারেন। বিকাশ নগদে অফারে জয়েন করতে পারেন এবং পরে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। ঠিক আছে? বিকাশ নগদের মাধ্যমে আপনি এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় পাঠাবেন 399 টাকা এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। ঠিক আছে? মানুষের শ্রাব্যতার সীমা কত বলেন? মানুষের শ্রাব্যতার সীমা, হোয়াট ইজ শ্রাব্যতার সীমা? মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর মধ্যে মানুষ কি হতে? শব্দ শুনতে পায়। ঠিক আছে? মানুষ শব্দ শুনতে পায় 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। 20 হার্টজের নিচের শব্দ মানুষ শোনে না, 20,000 হার্টজের উপরের শব্দ মানুষ শোনে না। তাহলে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, শব্দ থেকে পরীক্ষাতে আসে, আমরা মনে রাখবো। ঠিক আছে? আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। পরম শূন্য তাপমাত্রা কত? দেখেন, হোয়াট ইজ পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কত বলেন তো? এটা উত্তর কি হবে? পরম শূন্য তাপমাত্রা কত? 273 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 32 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রা কত বলেন তো? পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা লিখবেন, একটু লেখেন, পরম শূন্য তাপমাত্রা কত? এটা কত হবে বলেন? পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কত বলেন তো? পরম শূন্য তাপমাত্রা কত? এটার উত্তর কত হবে বলেন তো? ক খ গ, খালি উত্তর লিখলে হবে। ক খ গ উত্তর লিখলে হবে। পরম শূন্য তাপমাত্রা কত বলেন? ক খ গ উত্তর লিখলে হবে। উত্তরটা কত হবে বলেন তো? ক খ গ উত্তরটা কত হবে বলেন তো? পরম শূন্য তাপমাত্রা কত? ক খ গ উত্তর লেখেন, উত্তর লেখেন। ক খ গ উত্তর লিখবেন। পরম শূন্য তাপমাত্রা কত? উত্তর লিখবেন। ক খ গ উত্তর লিখবেন। পরম শূন্য তাপমাত্রা কত? উত্তরটা লিখবেন। ক খ গ। অসমাপ্ত গল্প, এটা আগের আনসার। এখন একটু কষ্ট করে আমাদেরকে এটার উত্তর দেন। পরম শূন্য তাপমাত্রা কত? উত্তর লেখেন। ক খ গ উত্তর লেখেন। ক খ গ উত্তর লেখেন। ক খ গ। পরম শূন্য তাপমাত্রা হবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করেন, এইটা পরীক্ষাতে প্রশ্ন আসছে, অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরম শূন্য তাপমাত্রাটা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা যেটা বিজ্ঞানীরা ধরছে, সর্বনিম্ন তাপমাত্রা যেটা বিজ্ঞানীরা ধরছে, এই সর্বনিম্ন তাপমাত্রার নিচে আর কোনো তাপমাত্রা হইতে পারে না। এবং পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। কি হয়? গ্যাসের আয়তন শূন্য হয়। যদিও পরম শূন্য তাপমাত্রা পৃথিবীতে এক্সিস্ট করে না। এখন এই পরম শূন্য তাপমাত্রা আমরা মনে রাখবো বরফের গলনাঙ্ক দিয়ে। কি দিয়ে?
বরফের গলনাঙ্ক, খেয়াল করেন, বরফের গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক আমরা জানি 0°C বা 273 কেলভিন। এইটাকে বিপরীত করলে, খেয়াল করেন, এটাকে বিপরীত করলে পরম শূন্য তাপমাত্রা পাই। এটাকে বিপরীত করলে আমরা কি পাই? পরম শূন্য তাপমাত্রা পাই। পরম শূন্য তাপমাত্রা পাই এটাকে বিপরীত করলে। তাহলে এটাকে বিপরীত করলে কত হবে? -273°C, -273°C বা 0 কেলভিন। তাহলে এটাকে বিপরীত, এইটা এই পাশ থেকে পাশে আসবে, ওটা পাশ থেকে পাশে যাবে। তাহলে এইটা যদি এ পাশ থেকে এ পাশে আসে তাহলে মাইনাস হবে, ঠিক আছে? জাস্ট খালি বিপরীত করে দিব, রিভার্স করে দিব, রিভার্স করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবো রিভার্স করে দিলেই হয়ে যাবে। বরফের গলনাঙ্কটাকে রিভার্স করলে হয় পরম শূন্য তাপমাত্রা, এটুকু মনে রাখবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, বরফের গলনাঙ্ক 0°C বা 273 কেলভিন, এটাকে যখন আমরা রিভার্স করবো তখন হবে পরম শূন্য তাপমাত্রা বা 200 বা 0 কেলভিন, ঠিক আছে? তাহলে এই তাপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273°C বা 0 কেলভিন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন দেখেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাওয়ার আগে আমাদের একটা অফার আছে, আপনারা জানেন আমাদের অফারের হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা সাজেশন যাচ্ছে আপনাদের জন্য। সাজেশনটা 1200 টাকা, আমাদের সাজেশনটা লাইভ চলাকালীন সময় 399 টাকা। আপনারা এই যে নাম্বার আছে, নাম্বারে হচ্ছে আপনারা বিকাশ নগদ করবেন এবং পরে আপনাদের যে স্ক্রিনশটটা আপনারা হচ্ছে পাঠাবেন হলো হোয়াটসঅ্যাপে। ওকে, আসেন, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি বলেন তো? নেক্সট প্রশ্নটা উত্তর বলেন, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? আয়শা, একটু কষ্ট করে বই খুলবেন, বই খুলে একটু দেখবেন, হ্যাঁ, প্রশ্নগুলো আসে কিনা আপনি বই খুলে একটু দেখবেন, ঠিক আছে? প্রশ্নগুলো আসে কিনা একটু বই খুলে দেখবেন, হ্যাঁ, বই খুলে দেখলেই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি বলেন তো? উত্তরটা কি হবে? আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? উত্তরটা কি হবে বলেন তো? আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? আলোর ক্ষুদ্রতম কণার নাম কি বলেন তো একটু? আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? ফোটন, ছোটন, আর হচ্ছে মেসন, ফাইমেসন, কোনটা হবে? আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? ফোটন, ছোটন, মেসন, ফাইমেসন। উত্তর কি হবে বলেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। আমাদের কিন্তু আর অফারের কিন্তু আর মাত্র 30 মিনিট, অনলি 30 মিনিট অফারের, ঠিক আছে? 30 মিনিট পার হয়ে গেলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে 1200 টাকা, ঠিক আছে? যদি কেউ সাজেশন নিতে চান তাহলে নাম্বারে অবশ্যই পেমেন্ট করবেন, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন। আচ্ছা, বলেন, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? আলোর ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে, নাম কি হচ্ছে? নাম বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? দ্রুত বলেন। ওকে 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 ওকে, সুন্দর, থ্যাংক ইউ। আসেন, আমরা আলোর ক্ষুদ্রতম কণার নাম জানি। আলোর ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে ফোটন। কি হবে? হ্যাঁ, আলোর ক্ষুদ্রতম কণার নাম হবে ফোটন। শোনেন, একটু খেয়াল করেন, আলোর ক্ষুদ্রতম কণার নাম কি? ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে ফোটন। আচ্ছা, এই আলো হচ্ছে এক ধরনের শক্তি। আলো হচ্ছে কি? এক ধরনের শক্তি, যেটা কি করে? আমাদের দেখতে সহায়তা করে, দেখতে সহায়তা করে। তাহলে আলো হচ্ছে এক ধরনের শক্তি যেটা কি করে? আমাদের দেখতে সহায়তা করে। যেটা আমাদের দেখতে সহায়তা করে তাকে বলি আমরা আলো। এই যে আলোর ক্ষুদ্রতম কণা, তার নাম হলো ফোটন। আর আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কি? আলোর গতি। আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো হচ্ছে এক ধরনের শক্তি যেটা আমাদের দেখতে সহায়তা করে। আমরা দেখি কেন? আলোর কারণে। আলো যদি না থাকতো আমরা দেখতে পেতাম না। তাহলে বস্তু আলো অ্যাবজর্ব করে, তারপরে আলোটা সে বিকিরণ করে, এই জন্য আমরা আলোটা দেখতে পাই। আলোর ক্ষুদ্রতম কণা, তার নাম হচ্ছে ফোটন। আর আলোর যে আপনার গতি, আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর গতি, ঠিক আছে? আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলো হচ্ছে একটা শক্তি। আলো কি? একটা শক্তি, যে শক্তির বলে আমরা কি হয়? দেখতে পারি। আর আলোর ক্ষুদ্রতম কণা, তাকে বলছি আমরা ফোটন। আর আলোর যে হচ্ছে আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হলো আলোর গতি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করেন, আলোর গতি পড়লাম। আলোর 4টা থিওরি আছে, খেয়াল করেন, আলোর 4টা থিওরি আছে। 4টা থিওরি পড়বো আমরা। আলোর আছে কণাতত্ত্ব। কণাতত্ত্ব দিছে বিজ্ঞানী নিউটন। খেয়াল করেন, কণাতত্ত্বকে দিছে বিজ্ঞানী নিউটন দিছে। বিজ্ঞানী নিউটন দিছে কণাতত্ত্ব। কত সালে? 1672 সালে। 1672 সালে বিজ্ঞানী নিউটন দিছে কণাতত্ত্ব। মনে রাখবেন, বিজ্ঞানী নিউটন দিছে কণাতত্ত্ব কত সালে? 1672 সালে। এরপর লেখেন তরঙ্গ তত্ত্ব। আলো সম্পর্কিত এই তত্ত্বগুলো লিখবেন। তরঙ্গ তত্ত্ব লেখেন। তরঙ্গ তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী হাইগেন দিছে তরঙ্গ তত্ত্ব।
বিজ্ঞানী হাইগেন, বিজ্ঞানী হাইগেন দিছে কি তরঙ্গ তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব দিছে বিজ্ঞানী হাইগেন 1678 সালে, 1678 সালে তরঙ্গ তত্ত্ব দিছে বিজ্ঞানী হাইগেন। তাহলে কণাতত্ত্ব দিছে বিজ্ঞানী নিউটন 1672 সালে, তরঙ্গ তত্ত্ব দিছে বিজ্ঞানী হাইগেন 1600 কত সালে 78 সালে, 1678 সালে দিছে তরঙ্গ তত্ত্ব বিজ্ঞানী হাইগেন। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, খেয়াল করেন তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দিছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিছে কি তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিছে 1864 সালে, কত সালে ভাইয়া 1864 সালে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দিছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ঠিক আছে, আচ্ছা ভর্তি হওয়ার জন্য এই যে এই নাম্বারে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করে তাদেরকে হলো মেসেজ পাঠাবেন, এই নাম্বারে পেমেন্ট করবেন, বিকাশ নগদে পেমেন্ট করবেন ভর্তি হওয়ার জন্য। যারা ভর্তি হতে চান এই নাম্বার দেওয়া আছে উপরে দেখেন, নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হচ্ছে পেমেন্ট করবেন, নাম্বারে সেন্ড মানি করবেন, সরি সেন্ড মানি করবেন, পেমেন্ট করা লাগবে না, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, সেন্ড মানি করবেন, ঠিক আছে, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করলে সাথে সাথে আপনি হচ্ছে সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দেখেন, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব থেকে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আর আপনার তড়িৎ কোয়ান্টাম তত্ত্ব দিছে, কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব দিছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক দিছে কোয়ান্টাম তত্ত্ব কত সালে 1900 সাল। এই হচ্ছে আলোর চারটা থিওরি, চারটা থিওরি, আলোর চারটা থিওরি মনে রাখবো। ঠিক আছে, মনে রাখবো হচ্ছে কি আলোর চারটা থিওরি, আলোর যে চারটা থিওরি, এই চারটা থিওরি আমরা একটু মনে রাখবো। চারটা থিওরিটি লিখে ফেলেন। তাহলে আলোর এই যে হলো চারটা থিওরি দেখেন, বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী নিউটন দিছে কি, বিজ্ঞানী নিউটন দিছে কণাতত্ত্ব কত সালে 1672 সালে, 1672 সালে বিজ্ঞানী নিউটন দিছে কি কণাতত্ত্ব। তরঙ্গ তত্ত্ব দিছে বিজ্ঞানী হাইগেন, বিজ্ঞানী হাইগেন কণাতত্ত্ব দিছে 1678 সালে। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দিছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কত সালে 1864 সালে। আর কোয়ান্টাম তত্ত্ব দিছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কত সালে ভাইয়া 1900 সালে। ঠিক আছে, জি 1678, 1672, 1678 আর হচ্ছে 1864। তাহলে এই সালগুলো গুরুত্বপূর্ণ, এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি সালগুলো মনে রাখবেন, সালগুলো গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ঠিক আছে, এই চারটা থিওরি আমাদের আলো সম্পর্কে মনে রাখবো। তাহলে আলো সম্পর্কে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে দেখেন আমরা বলছিলাম এর আগে যে হলো আলোর ক্ষুদ্রতম কণা, আলোর ক্ষুদ্রতম কণা নাম হচ্ছে ফোটন, আলো হচ্ছে এক ধরনের শক্তি। আর আলোর গতি, আলোর গতি শূন্য মাধ্যমে আলোর গতি, আলোর এটা হলো গতি, আলোর গতি 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা কি আলোর গতি, আলোর গতি বলছি আমরা, আলোর গতি হলো 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবো আমরা, আলোর গতি, আলোর গতি 3×10⁸ মিটার পার সেকেন্ড। আলো সম্পর্কিত হচ্ছে চারটা থিওরি আছে, আমরা চারটা থিওরি বলছি। চারটা থিওরি কি, একটা হচ্ছে কণাতত্ত্ব, কণাতত্ত্ব হচ্ছে বিজ্ঞানী নিউটন দিয়েছে 1672 সালে, তরঙ্গ দিয়েছে বিজ্ঞানী হাইগেন 1678 সালে, তড়িৎ চৌম্বকীয় দিয়েছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1864 সালে, কোয়ান্টাম দিয়েছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। ঠিক আছে, তাহলে এইগুলো আলো সম্পর্কিত বিস্তারিত, আর আলো সম্পর্কিত হচ্ছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমরা মনে রাখবো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব আমাদের পরের কোশ্চেনে। বৈদ্যুতিক হিটার বা হচ্ছে হিটারে ব্যবহৃত হয় কোনটি, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় কোনটি, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় কোনটি। ঠিক আছে, আমাদের আজকে একটা অফার যাচ্ছে, আপনারা লাইভ চলাকালীন সময় এই নাম্বারে সেন্ড মানি করবেন এবং অফারটি পেতে আপনারা স্ক্রিনশট দিবেন, তাহলে আপনাদের সাজেশন চলে যাবে, সাজেশন একটা অফার যাচ্ছে। হ্যাঁ, বৈদ্যুতিক হিটারে ইস্ত্রিতে হিটারে ব্যবহৃত হয় কোনটি, কপারের তার, ট্যাংস্টেনের তার, নাইক্রোমের তার, জিঙ্কের তার, বলেন তো বৈদ্যুতিক হিটারে বা ইস্ত্রিতে ব্যবহৃত হয় কোনটি, বৈদ্যুতিক হিটারে বা ইস্ত্রিতে ব্যবহৃত হয় কোনটি, কপারের তার, ট্যাংস্টেনের তার, নাইক্রোমের তার। বৈদ্যুতিক হিটার আমরা জানি, বৈদ্যুতিক হিটার কি হয়, বৈদ্যুতিক হিটার আমাদেরকে তাপ দেয়, কি দেয়, তাপ দেয়। এই যে বৈদ্যুতিক হিটার আমাদেরকে তাপ দেয়, এই যে তাপ আমরা পাই হিটার থেকে, এই হিটারে কি ধরনের তার ব্যবহার করা হয়, সেখানে কপারের তার থাকে, সেখানে ট্যাংস্টেনের তার থাকে, সেখানে কি আপনার নাইক্রোমের তার থাকে, সেখানে কি জিঙ্কের তার থাকে, কোনটা থাকে বলেন, উত্তরটা একটু বলেন, সবাই একটু রেস করেন, সবাই একটু রেস করেন, সবাই একটু রেস করেন, সবাই একটু রেস করেন। ঠিক আছে, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দেন, আমাদের অফারটা কিন্তু চলে যাবে, আর 30 মিনিট পরে অফার থাকবে না। ঠিক আছে, সো আপনাদের ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দেন, একটু আপনাদের শেয়ার দেন, আপনাদের শেয়ার কামনা করছি। আপনাদের হচ্ছে ফ্রেন্ড সার্কেলের হচ্ছে
আপনার হচ্ছে কমেন্টস কামনা করছি, ঠিক আছে? ওকে, তাহলে বৈদ্যুতিক হিটারে কি থাকে দেখেন, খেয়াল করে। বৈদ্যুতিক হিটারে কি থাকে? বৈদ্যুতিক হিটারে থাকে নাইক্রোমের তার। কি থাকে ভাইয়া? নাইক্রোমের তার থাকে। নাইক্রোমের তার বৈদ্যুতিক হিটারে বা ইস্ত্রিতে থাকে নাইক্রোমের তার। আচ্ছা, একটু খেয়াল করেন। নাইক্রোম, NiCrOm, নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু। নাইক্রোম কি ধাতু? সংকর ধাতু। এই সংকর ধাতুর যে হলো তার, এই তারের গলনাঙ্ক 1400°C। কত সেটা? 1400°C। 1400°C তাপমাত্রা পর্যন্ত এই নাইক্রোমের তার উত্তপ্ত হতে পারে। এই জন্য নাইক্রোমের তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে বা ইস্ত্রিতে, ঠিক আছে? নাইক্রোম তিনটা ধাতুর সমন্বয়ে গঠিত। তিনটা ধাতুর নাম থেকে পাই। এটা হলো নিকেল, প্রথমটা কি? নিকেল। তারপরে কি? তারপরে হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে আয়রন, আয়রন, তারপরে হলো আমার ক্রোমিয়াম, তারপরে কি? ক্রোমিয়াম। এই তিনটা ধাতু, এই তিনটা ধাতু মিলে কি? এই তিনটা ধাতু মিলে হচ্ছে নাইক্রোম। তাহলে নাইক্রোমে কি কি আছে? নিকেল। নাইক্রোমে কি আছে? নিকেল। নাইক্রোমে কি আছে? আয়রন। নাইক্রোমে কি আছে? ক্রোমিয়াম। নাইক্রোমে আছে নিকেল, আয়রন, ক্রোমিয়াম। নিকেল, আয়রন, ক্রোমিয়ামের সমন্বয় হচ্ছে কি? নাইক্রোম। তাহলে নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু, যেই সংকর ধাতুটা ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে বা বৈদ্যুতিক ইস্ত্রিতে। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়, বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় কি? নাইক্রোমের তার। মনে রাখবো, ঠিক আছে? তাহলে নাইক্রোম একটা সংকর ধাতু। নাইক্রোম সংকর ধাতু কি দিয়ে তৈরি? নিকেল, আয়রন, ক্রোমিয়াম। কেন ব্যবহার করা হয়? কারণ এর গলনাঙ্ক 1400°C বা 1400°C এর উপরে, তাই এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? আসেন আমরা নেক্সট কোশ্চেন যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা, পরমাণুর কেন্দ্রে কি থাকে বলেন তো? পরমাণুর কেন্দ্রে কি থাকে? একটা পরমাণু, সেই পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণু, পরমাণুর কেন্দ্রে কি থাকে বলেন তো? আপনারা উত্তর করবেন, পরমাণুর কেন্দ্রে কি থাকে? এই যে পরমাণু, পরমাণু সম্পর্কে ধারণা দেন জন ডাল্টন। মনে রাখবেন, পরমাণু সম্পর্কে ধারণা দেন কে? জন ডাল্টন। কত সালে পরমাণু সম্পর্কে ধারণা দেন জন ডাল্টন? 1803 সালে। কত সালে? 1803 সালে। 1803 সালে পরমাণু সম্পর্কে ধারণা দেন জন ডাল্টন। পরমাণুকে ভাঙলে তিনটা বিষয় পাওয়া যায়। কি কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় প্রোটন, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় নিউট্রন। এখন পরমাণুর কেন্দ্রে কি থাকে বলেন? পরমাণুর কেন্দ্রে কি থাকে বলেন? ক, খ, গ, ঘ। পরমাণুর কেন্দ্রে কি থাকে বলেন? পরমাণুর কেন্দ্রে কি থাকে? উত্তরটা কি হবে বলেন? বিজ্ঞান থেকে কত মার্ক আসতে পারে, তাই না? বিজ্ঞান থেকে কত মার্ক আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা। বিজ্ঞান যে এবং ম্যাথ যেহেতু একসাথে দিচ্ছে, হ্যাঁ একসাথে দিচ্ছে 20 মার্কের, বিজ্ঞান এবং আইসিটি মিলায়ে 7টা প্রশ্ন থাকতে পারে, অথবা 10 মার্কের প্রশ্ন থাকতে পারে। এরকম হইতে পারে যে 15+5 এরকম হইতে পারে, হ্যাঁ? ম্যাথে 15টা, আপনার হচ্ছে বিজ্ঞানে 5টা, এরকম হইতে পারে। 13+7, হ্যাঁ? আবার খুব পসিবিলিটি আছে এরকমও হইতে পারে 10+10। এই জন্য বিজ্ঞানকে অবহেলা করা যাবে না। যারা বিজ্ঞানকে অবহেলা করছেন, বিজ্ঞান নিয়ে হচ্ছে মানে চিন্তা করতেছেন এমনিই পারবো, তারা হয়তো বা ধরা খাবেন, হ্যাঁ? সো আমাদের সাজেশনটা নিতে হবে, এবং সাজেশনটা নিয়ে একদিনের মধ্যে আমাদের বিজ্ঞান অংশটা ভালো করে সুন্দর করে পড়ে ফেলতে হবে। একদিনের মধ্যে পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে? সাজেশনটা নেওয়ার জন্য আপনারা ফোন নাম্বারে আপনার লাইভ চলাকালীন সময়ে সেন্ড মানি করবেন এবং স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা বলছি পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে হলো, পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে এই কেন্দ্র। এই কেন্দ্র হলো, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে থেকে চারিদিকে এরকম বিভিন্ন স্তর আছে। তাহলে কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে এই প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে কেন্দ্রে। আর এই যে ইলেকট্রন গুলো, খেয়াল করেন, ইলেকট্রন গুলো কোথায় থাকে? ইলেকট্রন গুলো থাকে আমাদের বাহিরের কক্ষপথে। ইলেকট্রন গুলো কোথায় থাকে? ইলেকট্রন গুলো থাকে বাহিরের কক্ষপথে। ইলেকট্রন গুলো কোথায় থাকে? ইলেকট্রন গুলো থাকে আমাদের বাহিরের কক্ষপথে। বাহিরের কক্ষপথে থাকে ইলেকট্রন। বাহিরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে। বাহিরের কক্ষপথ থাকে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি? পরমাণুর কেন্দ্রে থাকে হলো প্রোটন এবং নিউট্রন। কি থাকে? প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাহিরের কক্ষপথ থাকে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাহিরের কেন্দ্রে থাকে কি? ইলেকট্রন, ঠিক আছে? তাহলে পরমাণুকে ভাঙলে পাওয়া যায় তিনটা কণা। কি পাওয়া যায়? তিনটা কণা পাওয়া যায় পরমাণুকে ভাঙলে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে পরমাণুর বাহিরের কক্ষপথে। পরমাণুর বাহিরের কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তাহলে পরমাণু সম্পর্কে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো। পরমাণু ধারণা দেন জন ডাল্টন। কে দিচ্ছেন? জন ডাল্টন। কত সালে?
1803 সালে। পরমাণুকে ভাঙলে কয়টা মৌলিক কণিকা পাওয়া যায়? মৌলিক কণিকা, স্থায়ী কণিকা পাওয়া যায় 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এই লিখছি ই মাইনাস। প্রোটনের চার্জ ধনাত্মক পি প্লাস। নিউট্রনে কোনো চার্জ নাই, নিউট্রনে কি নাই? কোনো চার্জ নাই, মনে রাখবো, ঠিক আছে? এবং পরমাণুর মাঝখানে, ঠিক আছে, পরমাণুর মাঝখানে কি থাকবে? পরমাণুর মাঝখানে থাকবে প্রোটন এবং নিউট্রন। কি থাকবে? প্রোটন এবং নিউট্রন। এবং এর কক্ষপথে থাকবে হচ্ছে ইলেকট্রন। কক্ষপথে থাকবে কি? ইলেকট্রন। আচ্ছা, আজকে আমাদের একটা অফার যাচ্ছে। অফারটা একদম সীমিত অফার, মাত্র 399 টাকা। আর লাইভ শেষ হলে কিন্তু 1200 টাকা। সো দ্যাট আপনারা আমাদের হচ্ছে এই নাম্বারে কল করবেন এবং হচ্ছে এই নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠাবেন, ঠিক আছে? ওকে, হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই বলেন তো? হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? খুব গুরুত্বপূর্ণ উত্তর। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, যে লিজা যেহেতু হচ্ছে আপনার হচ্ছে কোন ধরনের স্থায়ী কোনো নম্বর বন্টন দেয় নাই, সেজন্য আমরা 3টা পসিবিলিটি বলছি। 3টা পসিবিলিটি, একটা 10-10 থাকতে পারে, অথবা 13-7 থাকতে পারে, অথবা আপনার 15-5ও থাকতে পারে, ঠিক আছে? যে কোনো ধরনের পসিবিলিটি আছে। সো আমাদের সবকিছু পসিবিলিটি মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। কোনো সাবজেক্টকে খাটো করে দেখার সুযোগ নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব প্রশ্নের মার্ক কিন্তু এক, সব প্রশ্নের মার্ক এক। সো আমাদের কোনো ধরনের আপনার হলো সুযোগ নাই। পরমাণুর এই যে হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই? হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই বলেন তো? ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন। হাইড্রোজেন পরমাণুতে নাই হচ্ছে নিউট্রন। কোনটা নাই? নিউট্রন নাই, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত হচ্ছে এইচ, পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। লেখেন, সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। লেখেন, সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, লেখেন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, মনে রাখবেন, সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। আর সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। সবচেয়ে ভারী গ্যাস, লেখেন, সবচেয়ে ভারী গ্যাস, সবচেয়ে ভারী গ্যাস রেডন। সবচেয়ে ভারী গ্যাস রেডন। সবচেয়ে ভারী গ্যাস কোনটা? রেডন। তাহলে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। সবচেয়ে ভারী গ্যাস কোনটা? সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন, ঠিক আছে? আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন। স্বর্ণের খাদ বের করতে কোনটি ব্যবহৃত হয়? স্বর্ণের খাদ বের করতে কোনটি ব্যবহৃত হয়? সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। জি, জি, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান, এগুলো টোটাল মিল হচ্ছে 20। এখন যেহেতু অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড আর হচ্ছে হলো ম্যালিক অ্যাসিড, স্বর্ণের খাদ দূর করতে ব্যবহৃত হয় কোনটি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। তাহলে স্বর্ণের খাদ দূর করতে ব্যবহৃত হয় কোনটি? নাইট্রিক অ্যাসিড, HNO3। লেখেন, সবচেয়ে সবচেয়ে শক্তিশালী গ্যাস, সবচেয়ে শক্তিশালী গ্যাস, সরি, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তাহলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? নাইট্রিক অ্যাসিড, HNO3। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? নাইট্রিক অ্যাসিড, HNO3। H2SO4, 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 সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে শিল্পের রাজা, মনে রাখবেন, শিল্পের রাজা। শিল্পের রাজা বলা হয় কাকে? সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কি? শিল্পের রাজা। শিল্পের রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সকল শিল্পে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড কোথায় ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়। ব্যাটারি, মনে রাখবেন, ব্যাটারিতে ব্যবহৃত, যত ব্যাটারি আছে সমস্ত ব্যাটারিতে ব্যবহৃত হয় কি? সালফিউরিক অ্যাসিড। সমস্ত ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় সমস্ত। জি, ভারী গ্যাস রেডন, ভারী গ্যাস রেডন, রূপা বলছি, ভারী গ্যাস রেডন। শক্তিশালী অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মনে রাখবেন, শক্তিশালী অ্যাসিড কোনটা?
নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। শিল্পের রাজা বলা হয় কাকে? শিল্পের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় শিল্পের রাজা। শিল্পের রাজা বলা হয় কাকে? সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কি? শিল্পের রাজা। শিল্পের রাজা বলা হয় শিল্পের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, ঠিক আছে। আর ব্যাটারিতে ব্যবহৃত হয় কি? ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। শিল্পের রাজা বলা হয় কারণ সালফিউরিক অ্যাসিড সমস্ত শিল্পে ব্যবহৃত হয়। আর শুনি একটু, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আর আপেল আর হলো আপনার আপেল আর হচ্ছে টমেটো, আপেল আর টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড। আপেল আর টমেটোতে থাকে কি? ম্যালিক অ্যাসিড। শিল্পের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিড শিল্পের রাজা বলা হয়। শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মনে রাখবো, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডও শক্তিশালী অ্যাসিড, তার থেকে শক্তিশালী অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মনে রাখবো, ওকে। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ কত বলেন তো? মানুষের রক্তের পিএইচ কত? 7.1, 7.2, 7.4। মানুষের, হ্যাঁ, শিল্পের রাজা সালফিউরিক অ্যাসিড। মানুষের রক্তের পিএইচ কত বলেন তো? মানুষের রক্তের পিএইচ কত বলেন তো? মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? ঠিক আছে, এই উত্তর করতে করতে আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট। আজকে যে সাজেশনমূলক ক্লাস, সাজেশনমূলক ক্লাসের যে সাজেশনমূলক ক্লাসের সাজেশন মাত্র 399 টাকা। লাইভ চলাকালীন সময়ে বিকাশ নগদে আপনি হচ্ছে সেন্ড মানি করবেন এবং স্টেটমেন্ট পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু চলে যাবে 1200 টাকা। 10 মিনিট পরে 1200 টাকা। সো দ্যাট যদি সাজেশন নিতে চান তাহলে এখনই আপনি বিকাশ নগদে সেন্ড মানি করবেন। যদি সাজেশন নিতে চান বিকাশ নগদে সেন্ড মানি করবেন। আর মাত্র 10 মিনিট। আচ্ছা, উত্তর করবো আমরা। এটা মানুষের রক্তের পিএইচ কত বলেন? মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। এখানে উত্তর হবে 7.4, সর্বোচ্চটা, ঠিক আছে। মানুষের রক্তের পিএইচ লেখেন। মানুষের রক্তের পিএইচ, মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। মানুষের রক্তের পিএইচ কত? 7.2 থেকে 7.4। রক্ত লাল দেখায়, মনে রাখবেন। রক্ত কি দেখায়? লাল দেখায়। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায়। কিসের জন্য? হিমোগ্লোবিনের জন্য। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। রক্ত লাল দেখায় কেন? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায়। মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। হিমোগ্লোবিনের জন্য রক্ত কি দেখায়? রক্ত লাল দেখায়। রক্ত লাল দেখায় কেন? হিমোগ্লোবিনের জন্য। মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য মূলত কি হয়? রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ। লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ। আমিষ জাতীয় পদার্থ। লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ নাম কি? তার নামের নাম হচ্ছে তার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ, ঠিক আছে। তাহলে মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ 7.2 থেকে 7.4, ঠিক আছে, মনে রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.2 থেকে 7.4। তাহলে রক্ত লাল দেখায় কেন? রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। রক্ত লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ। রক্ত কি? লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ। রক্ত লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ, ঠিক আছে, মনে রাখবো, ঠিক আছে। সরি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লৌহ সমৃদ্ধ আমিষ জাতীয় পদার্থ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, রক্ত সম্পর্কে আর একটু কিছু জানি আমরা। আরেকটু কিছু আমাদের একটু জানার আছে। এই যে রক্ত, খেয়াল করেন, এই যে রক্ত, রক্ত তৈরিতে সহায়তা করে আয়রন। রক্ত তৈরিতে সহায়তা করে কোনটা? আয়রন। আয়রন হচ্ছে রক্ত তৈরিতে সহায়তা করে, ঠিক আছে। আপনাদের একটু বিশেষ কথা বলি, সেটা হচ্ছে অনেক মানুষের রক্তের অভাব, রক্ত শূন্যতা। কেন? তার আয়রন জাতীয় খাবার তার কম হয়, ঠিক আছে। সো আয়রন জাতীয় খাবার আপনার ঘাটতিটা আপনি খুব সহজে পূরণ করতে পারবেন
কাঁচা মরিচ থেকে, কাঁচামরিচে আয়রন আছে। প্রতিদিন আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় 3 বেলা যদি আমরা 3টা কাঁচামরিচ খাই, 3টা কাঁচামরিচ খাওয়ার যদি অভ্যাস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কি হয়ে যাবে, আমাদের আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে। কচু জাতীয় খাবারে রয়েছে কি আয়রন। যাবতীয় কচু জাতীয় যে খাবার আছে, কচু জাতীয় খাবারে কি আছে, আয়রন আছে। তাহলে আয়রন আছে কোথায়, যাবতীয় কচু জাতীয় খাবার, যাবতীয় কচু জাতীয় খাবারে কি আছে, আয়রন আছে। তাহলে রক্ত গঠনে সহায়তা করে কোনটি, রক্ত গঠনে সহায়তা করে হচ্ছে আয়রন। আয়রনের ঘাটতি পূরণ করতে আমাদের আয়রন সমৃদ্ধ খাবার খাইতে হবে। কচু জাতীয় খাবারে কি আছে, আয়রন আছে। আর আমরা বলছি কাঁচামরিচে আয়রন আছে। কাঁচামরিচ আমাদের দুইটা বিষয় আমাদেরকে ঘাটতি পূরণ করবে, একটা হচ্ছে ভিটামিন সি, আর একটা হচ্ছে আয়রন। প্রতিদিন যদি আমরা অন্তত 2-3টা কাঁচামরিচ খাইতে পারি, তাহলে আমাদের আয়রনের ঘাটতি ফিল আপ হবে। আমাদের ফিল আপ হবে আপনার হচ্ছে কাঁচামরিচের এই আয়রনের ঘাটতি এবং ভিটামিন সি জাতীয় খাবার, এই ভিটামিন সি জাতীয় খাবারের ঘাটতি ফিল আপ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করেন, এই যে রক্ত হচ্ছে তরল যোজক কলা। রক্ত কি, তরল যোজক কলা। রক্ত কি, রক্ত হলো তরল যোজক কলা। রক্ত কি, রক্ত হলো তরল যোজক কলা, মনে রাখবো। রক্ত কি, রক্ত হলো তরল যোজক কলা। এই যে রক্তের তাপমাত্রা, রক্তের যে তাপমাত্রা, রক্তের তাপমাত্রা কত, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের এটা স্বাভাবিক তাপমাত্রা। রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত, আপনার হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, রক্তের স্বাভাবিক তাপমাত্রা। ঠিক আছে, রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত, রক্তের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আপনার 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই যে রক্ত, খেয়াল করেন, রক্ত গঠন হয় বলছে আমরা কিসের মাধ্যমে, আয়রনের মাধ্যমে। রক্তে অনেকগুলো কণিকা আছে, এর মধ্যে লোহিত কণিকা আমরা জানি সবচেয়ে বেশি। লোহিত রক্ত কণিকা সবচেয়ে বেশি। এই যে লোহিত রক্ত কণিকা আর শ্বেত রক্ত কণিকার একটা অনুপাত আছে, শ্বেত রক্ত কণিকার একটা অনুপাত আছে। লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকার অনুপাত কত, 700:1। মনে রাখবেন 700:1। লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা এর অনুপাত কত, 700:1। লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকার অনুপাত কত ভাইয়া, 700:1। লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকার অনুপাত হচ্ছে 700:1, মনে রাখবেন। যদি লোহিত রক্ত কণিকা কম হয়, লোহিত রক্ত কণিকা কম হয়, তাহলে হবে রক্ত শূন্যতা। কি হবে, রক্ত শূন্যতা। আর যদি শ্বেত রক্ত কণিকা বেশি হয়, তাহলে হবে ব্লাড ক্যান্সার। কি হবে, ব্লাড ক্যান্সার। তাহলে মনে রাখবেন, লোহিত রক্ত কণিকা যদি কম হয় তাহলে রক্ত শূন্যতা হবে। কি হবে, লোহিত রক্ত কণিকা কম হলে রক্ত শূন্যতা হবে। লোহিত রক্ত কণিকা কম হলে কি হবে, রক্ত শূন্যতা হবে। লোহিত রক্ত কণিকা কম হলে রক্ত শূন্যতা হবে। ঠিক আছে, আর যদি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেশি হয় তাহলে কি হবে, ব্লাড ক্যান্সার। তাহলে রক্ত থেকে এই যে তথ্যগুলো বললাম আমরা, রক্ত থেকে এই তথ্যগুলো আমাদের জানতে হবে। রক্তের দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস, রক্তকণিকা। রক্তরস 55%, রক্তকণিকা 44%, মনে রাখবো। ওকে, তাহলে আজকে আমাদের অফার যাচ্ছে, অফারটা হচ্ছে আমাদের মাত্র 399 টাকা লাইভ চলাকালীন সময়। লাইভ শেষ হয়ে গেলে আমরা 1200 টাকা করে দিব। ঠিক আছে, আচ্ছা তো আর কিন্তু খুব কম সময়, খুবই কম সময়, অল্প সময় আছে। ঠিক আছে, খুবই অল্প সময় আছে। লাইভ চলাকালীন সময় 399 টাকা, লাইভ শেষ হলে 1200 টাকা। কাঁদানো গ্যাসের অপর নাম কি বলেন তো, এটা উত্তর কি হবে, কাঁদানো গ্যাসের অপর নাম কি, কাঁদানো গ্যাসের অপর নাম কি বলেন, কাঁদানো গ্যাসের অপর নাম কি। অনুচক্রিকার কাজটা বলেন। অনুচক্রিকার কাজ হচ্ছে ভাইয়া, অনুচক্রিকা হচ্ছে আমাদের কোথায় যদি কেটে যায় তাহলে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে রক্তে এই যে ক্ষত স্থানে জমাট বাঁধতে সহযোগিতা করে অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকার কাজ হচ্ছে এটা। ওকে, আসেন এটার উত্তর কি হবে বলেন তো, কাঁদানো গ্যাসের অপর নাম কি, কাঁদানো গ্যাসের অপর নাম কি বলেন, একটু কমেন্টসে লিখেন কাঁদানো গ্যাসের অপর নাম কি। কাঁদানো গ্যাসের অপর নাম কি, ক্লোরোপিক্রিন, নাইট্রোজেন গ্যাস, সালফোনিক গ্যাস, ফসজিন গ্যাস, কোনটা উত্তর হবে, ক্লোরোপিক্রিন। কাঁদানো গ্যাস ক্লোরোপিক্রিন, অনেকে বলছেন, ধন্যবাদ। কাঁদানো গ্যাসের নাম কি, ক্লোরোপিক্রিন। আচ্ছা, ক্লোরোপিক্রিন হচ্ছে কি আমাদের কাঁদানো গ্যাস। আচ্ছা, এবার আমরা একটু
ক্লোরোপিক্রিনটা কাঁদানো গ্যাসটা কোথা থেকে আসলো বলি। মিথেন, খেয়াল করেন, মিথেন হচ্ছে আমাদের একটা জৈব যৌগ, আমরা জানি মিথেনের সংকেত CH4, মিথেনের সংকেত কি CH4। এর গাঠনিক সংকেত যদি আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মিথেনের সংকেত হচ্ছে CH4। এখন এই মিথেনের যে চারটা বন্ড বা চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে, এই চারটা হাইড্রোজেনকে যদি আমরা রিপ্লেস করি ক্লোরিন দ্বারা, রিপ্লেস করি কি দ্বারা, ক্লোরিন দ্বারা, তিনটা ক্লোরিন দ্বারা এটাকে যদি রিপ্লেস করে দিই, তাহলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে ক্লোরোফর্ম। কি পাবো? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, সেটা কি পাবো? ক্লোরোফর্ম। কি পাবো? ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মটা কত, সংকেতটা কি হবে? Cl3C বন্ড H, Cl3C বন্ড H, এটা হলো। আর এইটা হলো মিথেন, মিথেন থেকে আমরা পাইছি কি ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম পাইলাম, ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। আমরা মনে রাখবো ক্লোরোফর্ম কিসে ব্যবহৃত হয়? চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে চেতনানাশক হিসেবে যেটা ব্যবহৃত হয় নাম কি তার? ক্লোরোফর্ম। চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মের সংকেত কি পাইলাম? Cl3C বন্ড H, মিথেনের সংকেত CH4, মনে রাখবো মিথেনের সংকেত কি CH4। এখন এই যে ক্লোরোফর্মের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, খেয়াল করেন ক্লোরোফর্মের সাথে কি করবে? নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখনই হবে কাঁদানো গ্যাস বা ক্লোরোপিক্রিন, কাঁদানো গ্যাস বা ক্লোরোপিক্রিন। তাহলে ক্লোরোফর্মের সংকেত ছিল কত? Cl3C বন্ড H, এর সাথে নাইট্রিক অ্যাসিড যোগ হবে HNO3, যোগ হয়ে যখন দেখেন এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, আর এই নাইট্রেট থেকে একটা অক্সিজেন বের হবে, বের হয়ে এটা এরকম হবে Cl3C বন্ড NO2 যোগ কত? H2O, এইটা হবে। এই যে Cl3 বন্ড C বন্ড NO2, এটাই হচ্ছে ক্লোরোফর্ম, সরি ক্লোরোপিক্রিন বা কাঁদানো গ্যাস। আর ক্লোরোফর্মটা বলছি আমরা Cl3C বন্ড H, ঠিক আছে, Cl3C বন্ড H। ওকে, এবার একটু খেয়াল করেন, এটা যদি আমরা গাঠনিক সংকেত লিখি, যেমন আমরা এই প্রথমে ক্লোরোফর্মের সংকেত লিখছিলাম কি Cl3C বন্ড H লিখছিলাম না, এইখান থেকে এই যে এইচটা এবার রিপ্লেস হয়ে যাবে নাইট্রেট মূলক দ্বারা, তখন হয়ে যাবে কত? Cl3 বন্ড C বন্ড Cl3 বন্ড C বন্ড NO2। এইটার নাম হলো ক্লোরোপিক্রিন বা কাঁদানো গ্যাস, এইটার নাম, এইটা হলো কাঁদানো গ্যাস, কাঁদানো গ্যাস। এটা কি? এটা হলো আমাদের কাঁদানো গ্যাস, ঠিক আছে। তাহলে এই কাঁদানো গ্যাসটা কোথায় ব্যবহৃত হয়? খেয়াল করেন, কাঁদানো গ্যাসটা ব্যবহৃত হয় বিশৃঙ্খলা এড়াতে। খেয়াল করেন, বিশৃঙ্খলা এড়াতে কি হয়? কাঁদানো গ্যাস ব্যবহৃত হয়। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী যে কাঁদানো গ্যাস ব্যবহার করে, এটা হলো কাঁদানো গ্যাস, যার রাসায়নিক নাম হচ্ছে কি ক্লোরোপিক্রিন। এর রাসায়নিক নাম কি? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন মনে রাখবো, ঠিক আছে, ক্লোরোপিক্রিন। তাহলে ক্লোরোপিক্রিন বা কাঁদানো গ্যাস কি হয়? আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। কি করে? আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। আচ্ছা স্যার, সংকেতগুলো মনে থাকে না, ঠিক আছে, সংকেত মনে থাকবে, একটু চেষ্টা করব আমরা। যেমন দেখেন এখানে কত সুন্দর করে দেখাইছি না আপনাকে, দেখেন এখানে কত সুন্দর করে দেখাইছি না আমরা। প্রথমে মিথেনের সংকেত দেখাইছি না আমরা, মিথেনের সংকেত CH4, মিথেনের সংকেত CH4 মনে রাখবো। কার্বন হচ্ছে একটা পরমাণু, যেই পরমাণুটা চারটা পরমাণুকে ধরে রাখতে পারে, ঠিক আছে। তাহলে কার্বন একাই চারজনকে ধরে রাখতে পারে, সহজ কথা মনে রাখবো, সহজভাবে মনে রাখবো, ঠিক আছে। তাহলে কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন দিচ্ছি যখন, তখন হচ্ছে মিথেন। চারটা হাইড্রোজেন থেকে তিনটা হাইড্রোজেন যখন বাদ দিয়ে দিচ্ছি, যেখানে ক্লোরিন নিয়ে আসছে Cl, তখন হচ্ছে কি ক্লোরোফর্ম। কি হচ্ছে? ক্লোরোফর্ম। এই জন্য প্রথমে লিখছে Cl3 বন্ড C বন্ড H, ঠিক আছে। আবার অনেকে ওই যে প্রথমে এই সি দিয়েও লেখে, CCl3H এভাবেও লেখা যায়, ঠিক আছে। সো সহজ কথা, গাঠনিক সংকেতটা মনে রাখবো, হাইড্রোজেন তিনটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে ক্লোরিন নিয়ে আসছি, তখন হচ্ছে Cl3C বন্ড H, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এবার ওই যে একটা H আছে, এই Hটাকে রিপ্লেস করবো কি দিয়ে? আমরা নাইট্রেট মূলক দিয়ে। কি দিয়ে রিপ্লেস করবো? নাইট্রেট মূলক দিয়ে রিপ্লেস করছি NO2 দিয়ে, তাহলে হয়েছে কি কাঁদানো গ্যাস। এই কাঁদানো গ্যাসই হচ্ছে কি? কাঁদানো গ্যাসই হচ্ছে চোখ জলে টিয়ার শেল, ইংরেজিতে বলে কি টিয়ার শেল। ওই যে বলে না পুলিশ জনতার উপর টিয়ার সেল নিক্ষেপ করছে, ওই টিয়ার সেল হচ্ছে হলো কি? ওই টিয়ার সেল হচ্ছে আপনার হলো কাঁদানো গ্যাস। রাসায়নিক নাম হচ্ছে তার ক্লোরোপিক্রিন। এগুলো সবই জৈব যৌগ, এগুলো কি? সবগুলো হচ্ছে জৈব যৌগ, মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখেন, ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? অ্যালকোহল, ইথার, এস্টার, গ্লুকোজ।
অ্যালকোহল, ইথার, অ্যাস্টার, গ্লুকোজ। কোনটা হবে বলেন তো? অ্যালকোহল, ইথার, অ্যাস্টার, গ্লুকোজ। হ্যাঁ, চোখ দিয়ে জলে চোখে পানি বের হয়, এই জন্য নাম হচ্ছে কাঁদানু গ্যাস। কাঁদানু গ্যাস, ঠিক আছে, কাঁদানু গ্যাস। আচ্ছা, এই গল্প করি একটু, শুনে একটু গল্প করি। সেটা হচ্ছে আমাদের দেশে তো আসলে কাঁদানু গ্যাস ব্যবহৃত হয়, তাই না? কাঁদানু গ্যাস ব্যবহৃত হয়, মানুষের চোখে জ্বালা করে। কিন্তু যেই সব দেশে মানুষ শান্তিকামী মানুষ, যারা শান্তি মানে সরকার বলে যে আমরা শান্তিকামী সরকার, আমরা জনগণের সরকার, আমরা কল্যাণকামী সরকার, তো সেসব দেশেও তো মাঝে মাঝে মানুষ বিক্ষোভ করে। সেসব বিক্ষোভে আসলে কি ব্যবহৃত হয়? সেসব বিক্ষোভে লাফিং গ্যাস ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? লাফিং গ্যাস। আচ্ছা, লাফিং গ্যাস এমন একটা গ্যাস যে গ্যাসটা নাকের সামনে আসলে মানুষ অটোমেটিক হাসে। এই লাফিং গ্যাস ব্যবহার করলে তখন বিশৃঙ্খলা এড়াইতে এই লাফিং গ্যাস সেখানে ব্যবহৃত হয়। সেখানে দিয়ে দিলে এটা তখন তারা কি হয়, তারা তখন ওখান থেকে চলে যায়। ওরা যখন চলে যায় তখন মানুষ এই বিশৃঙ্খলা এড়িয়ে চলে যায়। আচ্ছা, তাহলে ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? দায়ী কোনটি? ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? দায়ী কোনটি? ফল ও ফুলের জন্য দায়ী কোনটি? মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? উত্তর কি অ্যাস্টার। উত্তর কি অ্যাস্টার। আচ্ছা, মনে রাখবো, ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা? ইথিলিন। মনে রাখবো, ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা? ইথিলিন। ইথিলিন ব্যবহৃত হয় ফল পাকাতে, ঠিক আছে। আর এই যে আমরা বলি যেটা ভিনেগার, ভিনেগার ভিনেগার হচ্ছে 6% অ্যাসিটিক অ্যাসিডের 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, নাম কি তার? ভিনেগার। তাহলে ভিনেগার কি? ভিনেগার হচ্ছে 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। আর ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটা? ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার। মনে রাখবো, ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। আর ভিনেগার কি? ভিনেগার হচ্ছে 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে পরীক্ষাতে এবার প্রশ্ন আসতে পারে, ভিনেগার কি? ভিনেগার হচ্ছে মূলত অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখবো, ভিনেগার কি? ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার একটু খেয়াল করেন, এই যে ফরমালিন বলি আমরা, ফরমালিন, এই ফরমালিনটা কি? ফরমালিনটা হচ্ছে 40% ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড 40% ফর্মালডিহাইড, ঠিক আছে। তাহলে 40% ফর্মালডিহাইড। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% ফর্মালডিহাইড। 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, তার নাম হচ্ছে ফরমালিন। এই যে আমরা বলি না যে খাবারে ফরমালিন, মাছে ফরমালিন, এই ফরমালিনটা আসলে কেন আবিষ্কৃত হয়েছিল? ফরমালিনটা আবিষ্কৃত হয়েছিল মূলত জীবদেহ সংরক্ষণের জন্য। প্রাচীনকালে জীবদেহ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হতো, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা মাছে ব্যবহার করে, ফলে ব্যবহার করে ফরমালিন, যেটা মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। তাহলে ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি? ইথিলিন। ভিনেগার হচ্ছে কি? 6% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আর এই ফরমালিনটা কি? ফরমালিনটা হচ্ছে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। আর এই যে বলছে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে এক ধরনের জৈব যৌগ, যেটা আসলে আপনার এই যে মিথেনের সাথে যে আমাদের যে মূলক যৌগ হয়, হাইড্রোক্সিল মূলক, সেখান থেকে মিথানল তৈরি হয়। এরকম প্রত্যেকটার সাথে যখন হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে তখন সেখানে মিথানল, ইথানল, প্রোপানল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যালকোহল। এরপরে গ্লুকোজ দেখেন, গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে আপনার হলো, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে শর্করা ভাঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে ফল ও ফুলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটা? অ্যাস্টার। ওকে, মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি বলেন তো? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি? এই প্রশ্নের উত্তর করেন। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি? এই প্রশ্নের উত্তর করেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ লিজা, ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। বিজ্ঞান আসলে সহজ যদি আমরা সহজ করে পড়ি। হ্যাঁ, যদি আমরা সহজ করে পড়ি, সহজ করে বোঝার চেষ্টা করি, তাহলে বিজ্ঞান সহজ, ঠিক আছে। কোনো কিছুই কঠিন না, সবকিছুই সহজ। কিন্তু সমস্যা হলো আমরা একটু কঠিন করে পড়ি, অনেকে কঠিন করে পড়ি, সে কারণে কঠিন মনে হয়। সহজ করে পড়লে সহজ। এবং মনে রাখার কিছু টেকনিক আছে, ক্লাসে আমরা টেকনিকগুলো বলি, আপনারা যে টেকনিকগুলো মনে রাখেন, তাহলে টেকনিকগুলো মনে রাখলে খুব সহজে মনে থাকবে, ঠিক আছে। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি বলেন তো? মার্বেল, হিরক, পিতল, ড্রোলামিন। কোনটি উত্তর হবে? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি? মার্বেল, হিরক, প্রাতিল, ওকে।
গাজী বলছে পেমেন্ট ডান, থ্যাংক ইউ। যারা সাজেশন নিতে চান তারা পেমেন্ট করতে পারেন, এই নাম্বারে পেমেন্ট করে দিতে পারেন। আপনারা হচ্ছে এই নাম্বারে হলো সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন। লাইভ চলাকালীন সময় একটা অফার যাচ্ছে আপনাদের জন্য, লাইভ চলাকালীন সময় একটা অফার যাচ্ছে আপনাদের জন্য, ওকে। হ্যাঁ, উপরে নাম্বারটা আছে, নাম্বারটাতে আপনারা পাঠাইতে পারেন। ওকে, দেখেন একটু খেয়াল করেন, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হিরো। কোনটা এটা? হিরো। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হিরো। আচ্ছা, মনে রাখবো এই যে হীরা বা হীরক, হীরা বা হীরক হচ্ছে কার্বনের একটা বহুরূপ, কার্বনের বহুরূপ। হীরক বা হীরা হচ্ছে কি? কার্বনের বহুরূপ। কার্বনের বহুরূপ হচ্ছে হীরা বা হীরক। হীরা বা হীরক হচ্ছে কি? কার্বনের বহুরূপ। কার্বনের আরেকটা বহুরূপ আছে, সেটার নাম হচ্ছে গ্রাফাইট। সেটার নাম কি? গ্রাফাইট। কার্বনের আরেকটা বহুরূপ আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্রাফাইট। মনে রাখবো কার্বনের বহুরূপ অনেকগুলো, তবে হীরক আর গ্রাফাইট হচ্ছে কার্বনের বহুরূপ বলে স্বীকৃত এবং পরিচিত, এবং এই দুইটা হচ্ছে খুব বেশি পরিচিত, আমরা জানি। তাহলে কার্বনের বহুরূপ কোনটা? কার্বনের বহুরূপ হচ্ছে হীরা বা হীরক। কার্বনের একটা বহুরূপ কোনটা? কার্বনের একটা বহুরূপ হচ্ছে গ্রাফাইট। হীরা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বস্তু। হীরার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে হীরার মধ্য দিয়ে এক্স রে যায় না। হীরার মধ্য দিয়ে কি যায় না? এক্স রে যায় না, এক্স রে যায় না, প্রবেশ করে না হীরার মধ্য দিয়ে। তাহলে হীরকের এই বিষয়গুলো আমরা মনে রাখবো, হীরকের এই বিষয়গুলো আমরা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা নামাজের জন্য এই আর 5টা মিনিট, আমরা আর 5টা মিনিট ক্লাস নিব, আর 5টা মিনিট ক্লাস নিয়ে আমরা নাম ছেড়ে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, ডুরালামিন ব্যবহৃত হয় উড়োজাহাজ তৈরিতে, উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হয় ডুরালামিন। আর পিতল, শোনেন, পিতল হচ্ছে কি? পিতল হচ্ছে একটা সংকর ধাতু। মনে রাখবো পিতল কি? একটা সংকর ধাতু। পিতল হচ্ছে একটা সংকর ধাতু। পিতল কি ধাতু? একটা সংকর ধাতু। এটা তৈরি কি দিয়ে? তামা প্লাস জিঙ্ক। তামা প্লাস জিঙ্কের মাধ্যমে কি তৈরি? পিতল তৈরি। পিতল তৈরি তামা প্লাস জিঙ্কের মাধ্যমে। ওকে, ফাইন, আসেন। আচ্ছা, আসেন, আমাদের শুষ্ক বরফ কি? হোয়াট ইজ শুষ্ক বরফ? শুষ্ক বরফ হচ্ছে হলো এই শুষ্ক বরফটা কি? শুষ্ক বরফ বা ড্রাই আইস। ড্রাই আইস শুষ্ক বরফ কি? এটা হচ্ছে হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিরপেক্ষ গ্যাস। কার্বন ডাইঅক্সাইড কি? নিরপেক্ষ গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিরপেক্ষ গ্যাস, যেটা কি করে? আগুন নেভাতে সহায়তা করে। আগুন নেভাতে সহায়তা করে, সহায়তা করে, আগুন নেভাতে সহায়তা করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা নিরপেক্ষ গ্যাস, যেটা কি করে? আগুন নেভাতে সহায়তা করে। এই কার্বন ডাইঅক্সাইড যখন তরল হবে, খেয়াল করেন, কার্বন ডাইঅক্সাইড কি হবে? তরল হবে, তখন সেটাকে বলবো আমরা সোডা ওয়াটার। কি বলবো? সোডা ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড তরল হলে সেটা কি হবে? সোডা ওয়াটার। এটা কোথায়? কোমল পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। কোমল পানীয়, কোমল পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এই সোডা ওয়াটার, ঠিক আছে? আর এই কার্বন ডাইঅক্সাইড যখন কঠিন হবে, খেয়াল করেন, কার্বন ডাইঅক্সাইড কি হবে? কঠিন হবে। কার্বন ডাইঅক্সাইড কঠিন হলে তার নাম হলো ড্রাই আইস। তার নাম কি? ড্রাই আইস। কার্বন ডাইঅক্সাইড কঠিন হলে তার নাম কি হবে? ড্রাই আইস হবে। আর এই ড্রাই আইস বা শুষ্ক বরফ, এটা হচ্ছে হিমায়িত শুষ্ক বরফ, যেটা কি করে? যেটা হচ্ছে ঠান্ডা করে। যেটা কি করে? যেটা হলো ঠান্ডা করে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের 3টা রূপ। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আপনার শুষ্ক বরফ বলছি আমরা, ঠিক আছে? এরপরের প্রশ্ন কি আছে আমরা একটু দেখবো। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? দেখেন, সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হলো প্লাটিনাম। আর যদি বলে মূল্যবান বস্তু, খেয়াল করেন, যদি মূল্যবান বস্তু বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে হিরো। মূল্যবান বস্তু বললে উত্তর কি হবে? উত্তর হবে হিরো। আর যদি সবচেয়ে মূল্যবান ধাতু বলে, মূল্যবান ধাতু বললে উত্তর হবে কি? প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান বস্তু বললে, ঠিক আছে, সবচেয়ে মূল্যবান বস্তু বললে কি হবে? সবচেয়ে মূল্যবান বস্তু বললে হবে হীরা। আর যদি বলে সবচেয়ে মূল্যবান ধাতু, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে প্লাটিনাম, ঠিক আছে? আচ্ছা, পিতল হচ্ছে কি বলছে আমরা? পিতল হচ্ছে হলো আপনার তামা আর জিঙ্কের কম্বিনেশন। তামা আর জিঙ্কের কম্বিনেশন কি? জিঙ্কের কম্বিনেশন হচ্ছে পিতল, ঠিক আছে? তামা আর জিঙ্কের কম্বিনেশন পিতল। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তবে লাস্ট আপনাদেরকে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে আপনারা যারা সাজেশনটা নিতে চান, তো তারা এই মুহূর্তে আমাদেরকে হচ্ছে হলো লাইভ চলাকালীন সময় আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমাদেরকে টাকা সেন্ড করতে পারেন। টাকা সেন্ড করে আপনি পেমেন্ট ডান লিখবেন এবং হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা, একটু আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ক্লাস কেমন লাগলো আমাদেরকে একটু জানাবেন। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, ঠিক আছে?
এবং এরকম ক্লাস আপনারা আরো পেতে চান কিনা জানাবেন। যদি এরকম ক্লাস আরো পেতে চান তাহলে সাইদুল স্যারের পেজের সাথে থাকতে হবে আপনাদেরকে, এবং আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আপনারা ক্লাসগুলো পাবেন। আজকে আমাদের একটা অফার যাচ্ছে, সাজেশন মূলক অফার। সেটা হচ্ছে সাজেশন, আমাদের সাজেশন যেটা, সেই সাজেশনটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। একদিনে পড়লে আপনার মোটামুটি 1-2 দিনে আপনি মোটামুটি আয়ত্ত করে ফেলতে পারবেন, এবং এই বিষয়গুলো, এই কোশ্চেনগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আশা করা যায় আপনার হচ্ছে যে প্রাইমারি এক্সাম ভালো হবে। ঠিক আছে? তো আমাদের সাজেশনটা নিতে চাইলে আপনি এই মুহূর্তে আমাদেরকে টাকা পাঠাতে পারেন মাত্র 399 টাকা, অনলি 399 টাকা, খুব বেশি না, 399 টাকা, খুবই অল্প টাকা, সামান্য টাকা। ঠিক আছে? তো আপনারা এইটা নিতে পারেন। তবে এই লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আমাদের 1200 টাকা এই অফারটা চলে যাবে। সো আপনারা লাইভ চলাকালীন সময় আমাদেরকে টেক্সট করতে পারেন। এখন আমাদের অনেক বন্ধু আছে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে টেক্সট করেছেন যে স্যার আমরা তো আসলে ক্লাস করতেছি, এই মুহূর্তে আমাদের আসলে বিকাশে টাকা নেই, তো আমরা আপনাকে কিছুক্ষণ পরে সেন্ড করতে পারবো। তো তাদের জন্য আসলে কি অফার যাচ্ছে, কারণ না বললেই নয়, তারা কিন্তু অনেকেই এরকম আমাদেরকে টেক্সট করেছে। সো আমি আপনাদের উদ্দেশ্যে, শুধু আমি আপনাদেরকে উদ্দেশ্যে, আমি অনলি আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য বললাম। সাজিদ স্যারকে আমি রিকোয়েস্ট করবো আগামী 1 ঘন্টা পর্যন্ত, শোনেন, আগামী 1 ঘন্টা পর্যন্ত, এখন বাজে হচ্ছে 1টা 15, 2টা 15 পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হলো। আগামী 1 ঘন্টার মধ্যে আপনারা যারা সেন্ড করবেন তাদের জন্য শুধুমাত্র আমরা এই অফারটা এক্সটেন্ড করবো, যেহেতু অনেকে ক্লাস করছেন বা অনেকের বিকাশে টাকা নাই। সো দ্যাট আপনারা কি করবেন, আপনারা আপনাদের নিকটস্থ বিকাশের দোকানে যাবেন, আপনারা রিচার্জ করবেন। আগামী 1 ঘন্টার জন্য, অর্থাৎ 2টা 15 পর্যন্ত আমরা এই অফারটা রাখবো। 2টা 15 পরে কিন্তু আমাদেরকে কিন্তু আর রিকোয়েস্ট করবেন না, দয়া করে রিকোয়েস্ট করবেন না কেউ। 2টা 15 পর্যন্ত আপনি আপনার বিকাশের দোকানে যে আপনি রিচার্জ করে আপনি হলো অবশ্যই সেন্ড করে দিবেন। ঠিক আছে? তো ধন্যবাদ ভাইয়া আপনাদের সবাইকে যারা আজকে আমাদের ক্লাসের সাথে ছিলেন, ধন্যবাদ সকলকে। আজকের মতো আমরা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।